আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আমরা একটু ক্লাসটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি 1 মিনিট অপেক্ষা করেন। অনেকে একটু ভুল বুঝেন, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেয়ার করা মানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাস নেওয়া না, ঠিক আছে? এটা আমি গত ক্লাসও দেখলাম একজন মনে হয় একটু বুঝতে পারেন নাই। তো আসলে একটু বোঝাটাও দরকার আছে। আমরা আসলে এই গ্রুপ থেকে ক্লাস নিই, অর্থাৎ ফেসবুক গ্রুপ থেকে ক্লাস নিই লাইভে, আর লিঙ্কটা শেয়ার করি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, কারণ অনেক সময় দেখা যায় অনেকে ফেসবুকে অ্যাক্টিভ থাকে না, তো হোয়াটসঅ্যাপে শেয়ার করলে হয়তো হোয়াটসঅ্যাপে সে নোটিফিকেশনটা পায় আর কি। তো সেই জায়গা থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করা। আর এছাড়াও আপনাদেরকে আমি প্রথম দিনই বলেছিলাম যে আমার যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাসে আমরা একটা ফাইলে বা আমাদের এই যে ফেসবুক গ্রুপে আপনারা একটা ফিচার দেখবেন, উপরে লেখা আছে ফিচার্ড নামে একটা অপশন আছে, একটু খেয়াল করে দেখেন ফিচার্ড। হ্যাঁ, FEATURED। এই ফিচার্ড অপশনে যদি ক্লিক করেন দেখবেন আমাদের যে স্যারের আমরা ক্লাস নিচ্ছি, আমারটাই আমি বলি, আমার যে ক্লাসগুলো হয়েছে সেগুলো ফিচার্ড করা আছে, মানে ওখানে দেখবেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে দেওয়া আছে। আবার যে পরীক্ষাগুলো নিব ক্লাস মানে এক্সাম 1, এক্সাম 2 অথবা শিটগুলো দিব, সেগুলো শিট নাম্বার 1 যেগুলো আমি দিয়ে দিব। ক্লাস অলরেডি অ্যাড করা আছে, যেহেতু এখনও পরীক্ষা নিয়ে নেই, পরীক্ষা নিলে আমরা পরীক্ষাগুলো অ্যাড করবো। আর শিট যেহেতু ধরেন আমরা এই পর্যন্ত দিলাম মাত্র 3টা, একটা দিলাম ক্লজের শিট, একটা দিলাম জেন্ডারের শিট, আর আজকে দিলাম হচ্ছে ফ্রেজের শিট। তো দেখি আজকে আমি ক্লাস শেষ করার পর এই 3টা শিটকে একসাথে করে ওই আমাদের ফিচার গ্রুপে দিয়ে দিব আর কি। তো আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আর আমার স্ক্রিনের পিছনে লেখা দেখতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম আরমিন রিফা, কেমন আছেন? আচ্ছা, তার আগে বলে রাখি আজকে আমাদের 4 নম্বর ক্লাস, সেটা দেওয়া হয়েছে, দেখছেন আপনারা, সেটা লেখা ছিল। এবং আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে ফ্রেজ। আমরা যেহেতু ক্লজ আলোচনা করেছি এবং ক্লজের সাথে রিলেট করে আমরা আসলে ফ্রেজটা আলোচনা করতে পারি, কারণ ক্লজ যারা বুঝেছেন তারা ফ্রেজটা খুব সহজেই বুঝবেন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই একটা সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো নিব। আমি আমার যে কোর্স প্ল্যানটা এটা আমি আপনাদেরকে আগামীকালকে দিয়ে দিব, দেখি মানে টোটাল কোর্স প্ল্যানটা। আমি কিন্তু এমনি আগাচ্ছি না, আমি যে প্রথম ক্লাসে নিয়েছি ক্লজের উপর, তারপরে নিয়েছি জেন্ডারের উপর, তারপরে আজকে নিচ্ছি ফ্রেজের উপর, এগুলোর একটা ধারাবাহিকতা আছে। তো আমি যে কোর্স প্ল্যানটা সাজাইছি সেটা আপনাদেরকে আগামীকাল ইনশাল্লাহ দিয়ে দিব। আর অনেকের প্রশ্ন জাগতে পারে যে গত পরশু দিনের জেন্ডারের উপর ক্লাস নিলাম, এটা আসলে ওইটা ক্লাস নেওয়ার প্রয়োজন ছিল না। আমি যদি শিক্ষা দিয়ে বলতাম আমরা এটা পড়ে নেন তাও চলতো, কারণ জেন্ডার আসলে এমন একটা বিষয়, এটা আসলে ওই যে বলছি আমি গত পরশু দিনের ক্লাসে, এটা আপনার অনেকটাই প্র্যাকটিস এবং মুখস্থের উপর ডিপেন্ড করে, এটা আসলে গ্রামারের মতো বোঝার কিছু নাই। তো এই কারণে আমি ভাবলাম যে যেহেতু আমার গত পরশু দিনের ক্লাসে যেহেতু ক্লজের অল্প একটু বাকি ছিল, মানে ক্লজের জাস্ট শেষের অংশটুকু বাকি ছিল, তো সেটার সাথে একটু সময়কে মানে অ্যাডজাস্ট করে ভাবলাম যে একটা ছোটো একটা টপিক যেটা আসলে না পড়ালেও চলে, জাস্ট বলে দিলেই হয়, এরকম একটা টপিক আমরা আলোচনা করি। সেই জায়গা থেকে কিন্তু আমি জেন্ডার নিয়ে কথা বলেছি। তারপরেও জেন্ডার এত ছোটো আবার না যেটা একেবারে না পড়লেই হয়, একটা প্রশ্ন আসতে পারে। তো ঠিক আছে, সব যেহেতু ওকে আছে, আমরা শুরু করে দিই। আমাদের আজকের টপিক হচ্ছে ফ্রেজ। আমি গত ক্লজের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি কয়েকটা কথা বলেছিলাম, রিপিট করবো কথাগুলো। একটা কথা বলেছিলাম ফাইনিট ভার্ব, মনে করে দেখেন আমরা যখন ক্লজ নিয়ে আলোচনা করেছি তখন ফাইনিট ভার্ব নামে একটা কথা আমরা শুনেছি। আপনারা কি আমার সাথে একমত কিনা দেখেন, ফাইনিট ভার্ব রিলেটেড কথাবার্তা আমরা শুনেছি। আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট করেন, আমার একটু টেকনিক্যাল, হ্যাঁ এখন ঠিক আছে আসলে। ওকে, আমি একটু আমাকে আমার ফেস যদি সরায় দিই তাহলে আপনাদের আসলে দেখতে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা দেখেন, আমরা ফ্রেজ নিয়ে যেখানে কথা বলবো সেখানেও আমাদের একটা ফাইনাইট ভার্ব নামে একটা ব্যাপার আমাদের চলে আসে। এটা আমরা কিন্তু ক্লজের ক্লাসেও বুঝে আসছিলাম ফাইনাইট ভার্ব কী, সুতরাং আজকে আমি রিপিট করবো না, যারা দেখেন না তারা দেখে নিয়ে। আমি আপনাদেরকে শুধু 2টা বাক্যের দিকে নজর দিতে বলবো। আমরা প্রথমেই বোঝার চেষ্টা করব যে ফ্রেজ আসলে কী জিনিস। ফ্রেজ আসলে কী জিনিস, আমি যদি ফ্রেজ কি এটা যদি আমি বুঝতে পারি তাহলে এরপরে আমার ফ্রেজের ক্লাসিফিকেশনে আমি আসতে পারবো। কিন্তু
কিন্তু আমি যদি বুঝতেই না পারি ফ্রেজ কি, তাহলে তার লাভ নেই। আগে আসেন আমরা চিনি যে একটা ইংরেজি বাক্যে আমরা কাকে বলবো ফ্রেজ। একটা দুটো বাক্য লিখি আমি, এখানে একটা বাক্য লেখা হচ্ছে এরকম যে আই নো, সহজ সহজ বাক্যই লিখি, আই নো দ্যাট শি ইজ অনেস্ট। একটা বাক্য লিখলাম। আরেকটা বাক্য লিখতে চাই, বলা হলো এরকম যে I met her reaching there. এখন আপনাদেরকে প্রশ্ন যদি আমি করি, আপনারা আশা করি পারবেন, যেমন এটা যেহেতু আমার ক্লজ, এই বাক্যটা আমি বেসিক্যালি ক্লজ থেকে এনেছি, যেহেতু এটা আমার একটা ক্লজ, আমি যেহেতু গত পরশুদিন ক্লজের বিস্তারিত আলোচনা শেষ করেছি। এই যে শি ইজ অনেস্ট, এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে এটা একটা ক্লজ। আবার দেখেন এটা কী ক্লজ, এটা আমার নাম জানি, এটা হচ্ছে আমাদের আপনার কী বলা যায়, প্রথমত এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে যদি আমি আরও ডিপলি যাই তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। এটা আমরা মোটামুটি ক্লজের ক্লাস থেকে বুঝে আসতে পারবো। আর এই অংশটা আই নো, এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো আমরা চিনে আসছি। তার মানে মাঝখানে দ্যাটটা আমরা একটা কনজাংশন বা আমরা এটা দ্যাট সহও বলতে পারি, যে দ্যাট সহ এই পার্টটা হচ্ছে দ্যাট সহকারে পুরো পার্টটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, এরকম বলতে পারি। বা শুধু আমি শি ইজ অনেস্টকেও ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি বা নাউন ক্লজ বলতে পারি। এটা নিয়ে আমার মনে হয় কারো আর কোনো দ্বিমত নাই, যেহেতু সবাই ক্লজের ক্লাসটা করে আসছে। তাহলে এইখানে দেখেন নো একটা ফাইনিট ভার্ব, আবার দেখেন এখানে ইজও কিন্তু একটা ফাইনিট ভার্ব, দুটোই কিন্তু ফাইনিট ভার্ব। আমরা কিন্তু ক্লজের কাছে বলছিলাম যে ক্লজ মানেই হচ্ছে সেটা যেই ক্লজই হোক, প্রিন্সিপাল হোক আর ডিপেন্ডেন্ট হোক, অথবা ডিপেন্ডেন্টের মধ্যে নাউন ক্লজ বা সাবঅর্ডিনেট যাই না কেন, ক্লজ হওয়া মানেই হচ্ছে ক্লজে একটা কি থাকবে, ফাইনিট ভার্ব অবশ্যই থাকবে, এবং সেটাই ছিল। কিন্তু আমি আপনাদেরকে 2 নম্বর বাক্যটার দিকে তাকাতে বলি, দেখেন এখানে মিট এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং এইটা হচ্ছে আমার বাক্যের ফাইনিট ভার্ব। ওকে, তাহলে আমি যদি এখন আপনাকে আন্ডারলাইন করে দিই যে রিচিং দেয়ার এই পার্টটা, এটা আমি দিয়ে বললাম যে ভাই এটা আসলে এটা কি ক্লজ না ফ্রেজ, রিচিং দেয়ার এই পার্টটা ক্লজ না ফ্রেজ, এরকম যদি প্রশ্ন করি কি ফ্রেজ, এটা পরের ব্যাপার। আপনি এইটুকু তো নিশ্চিত যেটা ক্লজ না, এটা যে ক্লজ না এইটুকু তো নিশ্চিত। কীভাবে? কারণ আমরা গত ক্লাসেও বুঝেছি, তার আগের ক্লাসেও বা 3টা ক্লাসে আলোচনা হয়েছে, এই যে এখানে ভার্বটা আছে রিচিং, এই রিচিং ভার্বটা কোনোভাবেই ফাইনিট ভার্ব না, এটা কোনোভাবেই ফাইনিট ভার্ব না, বা বাক্যের যে টেন্স নির্ণয়কারী ভার্ব সেটা না। এই অংশে পুরো এখান থেকে আই থেকে শুরু করে এই পর্যন্ত পুরো অংশে আসলে টেন্স নির্ণয়কারী ভার্ব আছে একটা, সেটা হচ্ছে মেট। এটা ফাইনিট ভার্ব এবং এটা ভার্বের পাস্ট ফর্মে আছে। কিন্তু রিচিংয়ের দিকে তাকায় থাকলে আমি জীবনেও বুঝতে পারবো না যে এই বাক্যটা কোন টেন্সে আছে। তাহলে এই যে এটা যেহেতু ফাইনিট ভার্ব না, তাহলে এটা অবশ্যই নন ফাইনিট ভার্ব। তার মানে আমরা বুঝতে পারবো যে নন ফাইনিট ভার্ব যুক্ত যে অংশগুলো এগুলো হচ্ছে ফ্রেজ। তাহলে আমাকে ফ্রেজ বুঝতে হলে আমাকে আরও কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আমাকে নন ফাইনিট ভার্বটা বুঝতে হবে, বা আপনি অল্টারনেটিভ চিন্তা করতে পারেন যে আমি যদি ফাইনিট ভার্বটা ধরতে পারি তাহলে বাকিটাই তো নন ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব যুক্ত অংশগুলো হচ্ছে ফ্রেজ। আমরা আরেকটা এক্সাম্পল দিই। এখন প্রশ্ন হলো, ফ্রেজ কি শুধুমাত্র নন ফাইনিট ভার্ব যুক্তই হবে, এরকমই হবে? না, ফ্রেজ কিন্তু আবার দেখেন নন ফাইনিট ভার্ব কিন্তু আবার 3 রকমের হয়। আপনারা এটা অনেকে জানেন বা আমরা সামনে শিখবো। একটা হচ্ছে পার্টিসিপল, মানে যেটা আমরা বেসিক্যালি ভার্ব আইএনজি যুক্ত দেখি, একটু আগে যে এক্সাম্পলটা ছিল সেটা। আরেকটা হচ্ছে ভার্বের মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা অনেক সময় সংক্ষেপে বলি V3 ফর্ম, এটা। বা এটাকে আমরা যদি নাম দিই বলতে পারি পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। মানে আমরা যে নন ফাইনিট ভার্বগুলোকে যদি আমরা ডিফাইন করি, মানে এক্সপ্লেন করি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আরেকটা নন ফাইনিট ভার্ব আমরা দেখি, সেটা হচ্ছে ইনফিনিটিভ, মানে 2 + V1, এটাও কিন্তু নন ফাইনিট ভার্ব, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে নন ফাইনিট ভার্বগুলো বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে যেটা আইএনজি যুক্ত, এটা পাস্ট পার্টিসিপল হতে পারে যেটা ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার এটা 2+ মানে নন ফাইনিট ভার্ব 2+ মানে ইনফিনিটিভ হতে পারে। এখন আমি যদি আপনাকে বলি যে I want to know this, বা I want to know this, এই বন্ধু
আমি আপনাকে প্রশ্ন করলাম ভাই টু নো দিস এটা কি ক্লজ নাকি ফ্রেজ? আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি এটা কি ক্লজ না ফ্রেজ, তাহলে আমার মনে হয় এখন আর মানে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কারণ এখানে ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এটা আমাকে টেন্স নির্ণয় করতে সাহায্য করতেছে। সুতরাং এই যে টু প্লাস ভি ওয়ান টু নো এই পার্টটা বা টু নো এর সাথে দিস পর্যন্ত এই অংশটা এটা কোনোভাবেই আর ক্লজ হতে পারে না, এটা অবশ্যই ফ্রেজ হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কী ফ্রেজ, এটা পরের ব্যাপার, আগে আমরা বুঝিয়ে নিই যে ফ্রেজটা আসলে কী জিনিস। আর ফ্রেজের বাংলা কি অনেকে আমরা জানি, সেটা হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ এটা অনেকে আমরা ভুলে ফেলি অনেক সময়। ক্লজের বাংলা কিন্তু ক্লজের বাংলা আমি যদি বলি ক্লজের বাংলা কি কেউ বলতে পারেন? ক্লজের বাংলা কি? ফ্রেজ যদি বাক্যাংশ হয় তাহলে ক্লজ কি? ক্লজের আসলে বাংলা আমরা তো ক্লজই বলি, তাই না? মানে ব্যাপারটা এরকম যে ক্লজ মানে ক্লজই, কিন্তু যদি আমরা বাংলা করি তাহলে আলটিমেটলি ক্লজকে আমরা কি বাংলা করতে পারি? আমরা কি এটাকে বাক্যাংশ মানে কিন্তু বাক্যের অংশ, মানে বাক্য না বাক্যের অংশ। তাহলে ক্লজ মানে কি? একটা বাক্য, সেটা হতে পারে নির্ভরশীল, হতে পারে স্বাধীন, ব্যাপারটা এরকম। তাহলে আমরা ক্লজ মিনস মানে আমরা কি বলতে পারি যে ক্লজ মানে রেফার্স টু আ সেন্টেন্স, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা আপনার ইন আ সেন্স যদি চিন্তা করেন, এটা আমি প্রথম ক্লাসেও বলেছি। আচ্ছা, এখন তাহলে আমরা কী কী পাইলাম এতক্ষণ পর্যন্ত? একটা হচ্ছে আমরা মানে ভার্ব আইএনজি যুক্ত যেটাকে আমরা নামে চিনি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা দিয়ে আমরা ক্লজ ফ্রেজ পাইতে পারি। আমরা দেখলাম এইমাত্র যে টু প্লাস ভি ওয়ান এটা দিয়েও আমরা ফ্রেজ পাইতে পারি, এটা আমরা নাম দিই ইনফিনিটিভ। তাহলে এই ইনফিনিটিভ দিয়েও আমরা ফ্রেজ পাইতে পারি, এটাকে দেখছি এক্সাম্পল। তো এখন একটা এক্সাম্পল দেখি যেখানে আমরা যে ভার্বের থার্ড ফর্ম যেটা মানে যেটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল, এইটা দিয়েও তো ফ্রেজ হতে পারে না? এরকম হতে পারে না? এরকম দ্য বয় তারপরে বললো পানিশড বাই হিজ টিচার, দ্য বয় পানিশড বাই হিজ টিচার, তারপরে বললো কেম হিয়ার। এখন আপনাকে প্রশ্ন করছে ভাই আপনি বলেন, আচ্ছা আপনাদেরকে টেস্ট করি, আপনারা বলেন তো এখানে আমি দুইটা ভার্ব আন্ডারলাইন করতেছি, একটা হচ্ছে পানিশড, একটা হচ্ছে কেম। আপনারা বলবেন যে কোনটা এখানে ফাইনাইট ভার্ব আর কোনটা এখানে নন ফাইনাইট ভার্ব। দেখি বলেন, সময় 30 সেকেন্ড। খণ্ডবাক্য, হ্যাঁ এটা বলা যেতে পারে খণ্ডবাক্য। অনেক সময় কঠিন বাংলা মাথায় আসে না, মানে ক্লজের আসলে বাংলা আমরা আসলে চিন্তা করি না এভাবে, কিন্তু যদি বলতে হয় তাহলে আপনি খণ্ডবাক্য বলতে পারেন। আচ্ছা, আপনারা একটু জাস্ট আমাকে সময় দিবেন, আমি আপনার কাছ থেকে জাস্ট 1 মিনিট টাইম চেয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা কমেন্টটা করতে থাকেন, আমি দেখবো ইনশাআল্লাহ। একজন মাত্র করেছেন, 2 জন করেছেন, স্যার আপনারা করেন, আমি একটু সময় নিচ্ছি, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, জাস্ট 1 সেকেন্ড আমি
দুঃখিত, আমি এক্সট্রিমলি সরি। আমার আসলে ইমার্জেন্সি একটা অফিসিয়াল ঝামেলা ছিল। যাই হোক, অনেকে কমেন্ট করছেন, আমি একটু দেখি। আসলে পারবেন। কেম ফাইনিট ভার্ব আর হচ্ছে পানিশড হচ্ছে নন ফাইনিট ভার্ব, বা আমি বলেছিলাম ফাইনিট নন ফাইনিট কোনটা আর কি। উম্মেদ আবার সুমুত দিয়ে দিচ্ছেন যে পানিশড বাই ফ্রেজ। যাই হোক, ফ্রেজ বাই হিজ টিচার এটা ফ্রেজ অংশ, তাই পানিশড নন ফাইনিট ভার্ব। ব্যাপারটা হচ্ছে আগে নন ফাইনিট ভার্ব, তারপরে মানে ফ্রেজ। হ্যাঁ, এরকমভাবে আমরা ভাববো। সবার তো ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে যে আপনারা বুঝতে পারছেন। আর এমনি অনেকের বেসিকগুলো সহজ জিনিস, তারপরেও একদম শুরু থেকে আলোচনা করার সুবিধাতে বলা আর কি। তাহলে এইখানে এই অংশের মধ্যে আমরা তাহলে ফ্রেজ বলবো কোন অংশটুকুকে? ফ্রেজ হলো এখানে এই পানিশড বাই হিজ টিচার, এই পর্যন্ত হলো ফ্রেজ। আর যেখান থেকে নন ফাইনিট ভার্বটা মানে ফাইনিট ভার্বটা আছে, ওইখান থেকে বাকি পার্টটা আর ফ্রেজ না, ওইটা আলটিমেটলি ওই দ্য বয়কে সাবজেক্ট ধরে দ্য বয় কেম হেয়ার, এটা একটা সেন্টেন্স হিসাব করে এটা একটা ক্লজ। এখন এটা এখানে যেহেতু আর কোনো ক্লজই নাই, তার মানে এটা আলটিমেটলি একটা ডিপেন্ডেন্ট বা কি আপনার ওই প্রিন্সিপাল ক্লজ, আর কোনো ক্লজ এখানে নাই, বা অনেকের আগে ক্লজ বলতেও চায় না এরকম। যাই হোক, ওটা আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এইটা চেনা, পানিশড বাই হিজ টিচারটা, এই পার্টটা আমরা কীভাবে এটা ক্লজ হলো ফ্রেজ হলো সেটা বোঝা। তাহলে এই হলো আমরা ভার্ব আইএনজি দিয়ে দেখলাম, 2+V1 দিয়ে দেখলাম, V3 ফর্ম দিয়েও দেখলাম। এই যে পানিশ কিন্তু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ফর্ম। তো এর বাইরে কি হয় না ফ্রেজ? এর বাইরেও হয়। যেমন দেখেন, আমরা যে বাক্যগুলোর মধ্যে অনেক সময় আপনি দেখবেন যে প্রিপোজিশন যুক্ত কিছু অংশ থাকে। হ্যাঁ, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ হতে পারে। হ্যাঁ, মানে প্রিপোজিশন যুক্ত হলেই যে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ তা কিন্তু না, আমরা কিন্তু জাস্ট ফ্রেজ চিনতেছি। যে এটা আবার অনেকে মনে করবে যে প্রিপোজিশন যুক্ত বলা মানে মনে হয়, অনেকে মনে করবে প্রিপোজিশনাল ফ্রেজ, আসলে তা না। যেমন আমি যদি এরকম বলি যে she was born in 1991। এখন আপনাকে আন্ডারলাইন করে দিল ইন 1991 এর নিচে, বললো এটা কি ফ্রেজ না? অবশ্যই ফ্রেজ। কারণ দেখেন, প্রিপোজিশন যুক্ত এই অংশটুকু একটা ফ্রেজ। ফ্রেজ হইতে হলে আমার মিনিমাম 2 অথবা ততোধিক বিষয় একসাথে হয়ে একটা ফ্রেজ তৈরি হয়, এবং একটা মিনিং দাঁড়ায় বা একটা অর্থবহ একটা অবস্থান থাকে। মানে একটা দিয়ে তো হয় না, 2 বা ততোধিক। যেমন এখানে ইন একটা প্রিপোজিশন, মানে 2 বা ততোধিক পার্টস অফ স্পিচ একসাথে হয়ে যখন একটা অর্থ প্রকাশ করে, তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। এটা আমাদের কিতাবি ভাষা আর কি। তো ইন 1991 এটা একটা সেন্স মেক করে, এটা সেন্সও মেক করতে হবে। মানে আন্দাজিত কোনো সেন্স মেক না করলে সেটা ফ্রেজ হবে, কিন্তু আলটিমেটলি সেটা কোনো অর্থ বহন না করলে তো আর কোনো লাভ হলো কি? তার মানে এই যে ইন 1991, এই ইন কিন্তু প্রিপোজিশন দিয়ে একটা সময় রিলেটেড যুক্ত হয়েছে। এখন এটা হয় অনেকে মনে করবে যে ইন প্রিপোজিশন আছে, এটা আমি বলে দিই প্রিপোজিশনাল ফ্রেজ, এরকম বলে ফেলি। তো ঘটনাটা তো ইজি না, এটা আমরা পরে দেখবো যে কখন প্রিপোজিশনাল ফ্রেজ, কখন অন্য কোনো ফ্রেজ, সেটা পরে। আপাতত আমরা বুঝতে চেষ্টা করি যে ফ্রেজ কিনা। তাহলে এইভাবে আমাদের প্রিপোজিশন দিয়ে হতে পারে, এমনও হতে পারে অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে। এরকম বলতে পারে যে শি ইজ আ গুড গার্ল, তাহলে গুড গার্ল এই অংশটুকু একটা ফ্রেজ। তা আশা করি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নাই। এখন আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা চাই। আমরা এখানে শীটের মধ্যে অনেক কথা বলছি, এখানে যে কথাগুলো বলছি এগুলো অলরেডি আমি মোটামুটি বলে ফেলছি। কিছু বাক্য এক্সাম্পল দেওয়া আছে, যেমন এই যে বাক্য এক্সাম্পল দিয়েছি আমরা, একটু দেখে নেবেন। তো আমরা হোয়াট ইজ ফ্রেজ, এই উত্তর আমরা অলরেডি দিয়ে ফেলছি। যে ফ্রেজ আসলে আমরা কি, ফ্রেজ বলতে কী বুঝি, আমরা অলরেডি বলছি যে একগুচ্ছ অর্থপূর্ণ শব্দের সমাহার। এটা 2টা হতে পারে বা 2-এর বেশি হতে পারে, 2-এর নিচে আর কখনোই হওয়ার সম্ভাবনা নাই। এবং যেখানে ফাইনিট ভার্ব থাকবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্ত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শর্ত যে ফাইনিট ভার্ব থাকতে পারবে না। ফাইনিট ভার্ব থাকলে সেটাকে আপনি ফ্রেজিং আনতে পারবেন। এই যে এক্সাম্পল দিয়েছি আমরা, এগুলো একটু দেখে নিয়ে, এক্সাম্পলগুলো আমরা অলরেডি দিয়েছি। এখন দেখেন এই বাক্যটা দিকে তাকাইতে বলছি শীটের মধ্যে, যে নিচের বাক্যটা লক্ষ্য করুন। এখানে বলতেছে I gave him a chain of gold। দেখেন এখানে কিন্তু আমরা এই যে চেইন অফ গোল্ড যে অংশটুকু আন্ডারলাইন করা, আমি এটাকে একটু বোল্ড করি, মানে কালারিং করি, যে চেইন অফ গোল্ড এটাকে আপনার আন্ডারলাইন করা আছে। আপনাকে বলছে এটা কি ফ্রেজ কিনা। দেখেন এখানে এই চেইন অফ গোল্ডের মধ্যে কিন্তু কোনো ভার্বই নাই। মানে আমরা বলছিলাম যে ফ্রেজ নন ফাইনিট ভার্ব দিয়ে হতে পারে, আবার এটাও কিন্তু বলছিলাম যে নন ফাইনিট ভার্ব ছাড়াও প্রিপোজিশন দিয়ে বা অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্নভাবে হতে পারে। কিন্তু একটা শর্ত মানে আপনার ফিক্স করতে হবে, যেটা হচ্ছে ফাইনিট ভার্ব দিয়ে কখনো ফ্রেজ হতে পারে না, এইটা মাথায় রাখতে হবে। এর বাইরে পার্টস অফ স্পিচের 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে মনে রাখেন প্রায় 7টা প্রকারেরই ফ্রেজ হতে পারে। কেমন ধরেন নাউন আমাদের পার্টস অফ স্পিচের 1 নম্বর প্রকার, তার নাউন ফ্রেজ হতে পারে। আবার আমি যদি বলি যে প্রোনাউন দিয়ে কোনো ফ্রেজ হতে পারে না, এই একটাই, তাহলে বাকি যা আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটাও ফ্রেজ হতে পারে। নাউন দিয়ে ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব দিয়ে ফ্রেজ হতে পারে, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন দিয়ে দেখাইলাম। তারপরে
কি বলা যায়, কনজাংশন দিয়ে ফ্রেজ হতে পারে, মানে কনজাংশনাল ফ্রেজ হবে কনজাংশন দিয়ে। তারপরে আপনার ইন্টারজেকশনাল ফ্রেজ হতে পারে। হ্যাঁ, মানে 8 প্রকারের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ভার্ব আছে, ভার্বাল ফ্রেজও হতে পারে। তাহলে খেয়াল করেন, শুধুমাত্র একটা প্রোনাউন দিয়ে আমরা কোনো ফ্রেজ তৈরি করি না বা তৈরি করার সুযোগও হয় না, কিন্তু বাকি সবগুলো জিনিস দিয়ে কিন্তু ফ্রেজ হয়। তার মানে শুধুমাত্র ওই দেখেন, এই নন ফাইনিট ভার্ব হোক আর ফাইনিট ভার্ব হোক, এটা তো এক প্রকার ভার্ব, তাই না? ভার্বই তো এক প্রকার, মানে ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশনের মধ্যে আমরা বলি ফাইনিট ভার্ব এক ধরনের ভার্ব আছে, আবার নন ফাইনিট ভার্ব আছে। তাহলে এইটা শুধু একটা অংশ মাত্র, মানে ভার্ব দিয়ে ফ্রেজ হওয়া, নন ফাইনিট ভার্ব দিয়ে ফ্রেজ হওয়া। এর বাইরেও নাউন ফ্রেজ আছে, অনেক ধরনের ফ্রেজ আছে। তো এটা একটু মাথায় রাখেন যে 8 প্রকারের মধ্যে শুধুমাত্র প্রোনাউন দিয়ে আমরা ফ্রেজ তৈরি করতে পারবো না, বা ফ্রেজ সাধারণত হয় না। তাইলে এবার আপনাদের জন্য একটা টেস্ট করি। আমি যদি বলি যে আই লাইক হিজ অ্যাটিটিউড, আপনাকে আমাকে বলেন তো হিজ অ্যাটিটিউড এটা কি ফ্রেজ হয়েছে কিনা? জাস্ট ইয়েস অর নো। ইয়েস অর নো, আই লাইক হিজ অ্যাটিটিউড, এখানে হিজ অ্যাটিটিউড ফ্রেজ হয়েছে কিনা? আমি একটু স্লো যাচ্ছি, কারণ আসলে সবাইকে উদ্দেশ্য করি আলোচনাটা আগাচ্ছি, আর এগুলো এত গুরুত্বপূর্ণ যেগুলো একবারের বেশি আপনি আর দ্বিতীয়বার পড়ার টাইম পাবেন না, বা অন্য কোনো জায়গায় অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনি আবার পড়বেন, সেটা আমি চাই না। যেখান থেকে শিখতেছেন এখান থেকে শিখে যান, এরপর আর কোথাও পড়া লাগবে না, এমনকি কোনো বইও পড়া লাগবে না, আপনি এমনিই পারবেন পরীক্ষায়, বই ভর্তি হবে না। এই আমার এই শীটটা দেখেন আর ক্লাসটা দেখেন, দেখবেন এমনি পারবেন। সুতরাং আপনি তো আর এখানে সারা জীবন থাকবেন না, হয়তো 6 মাস, এরপর চলে যাবেন, আপনি আপনার মতো পড়াশোনা করবেন। সুতরাং এমনভাবে পড়ে যান, শিখে যান, যাতে করে একদম জিরো লেভেল থেকে যারা আছে তারাও যেন তাদের জন্য কাজ করে এই মানে ক্লাসগুলো। ওই উদ্দেশ্যকে মাথায় রেখে আসলে এত আলোচনা করি বা এত ডিপলি আলোচনা করি। যেটা মুখস্থবিদ্যা সেটা বলে দেবো যে মুখস্থ করে নেন, যেমন যে জেন্ডারের ক্লাসে বলছি মুখস্থ করে নেন, এটা বোঝার কিছু নাই। হ্যাঁ, কিন্তু এখানে আর বোঝার আছে, এখানে নো মানে আপনি নুসরাত আলম ভুইয়া আপনি বলতেছেন নো, কারণ আপনি আপনার ব্যাখ্যাটা চাইলে দিন অন্য কেউ, আর কেউ নাই নাকি? মানে ফ্রেজ কি ফ্রেজ না ব্যাখ্যা, এটাই জাস্ট প্রশ্ন করেছে। আচ্ছা, তো ঠিক আছে, আর সময় দিব না, দেখি বাকিদের উত্তরটা কী হতে পারে। দেখেন, এটা ফ্রেজ। এখন যিনি ওই বলেছেন ফ্রেজ না, মানে নুসরাত আলম, হিজ প্রোনাউন, ওই যে দেখেন ব্যাখ্যাটা দিয়েছেন, হিজকে আপনি প্রোনাউন ভেবে আপনি ভাবছেন এটা তো প্রোনাউন, এই জন্য আমি যেটাকে বলেছি যে প্রোনাউন দিয়ে ফ্রেজ হয় না, এটা বলেছি, এই কারণে ভাবছেন যে এটা প্রোনাউন, তাহলে এটাতে ফ্রেজ হবে না, তো বলেই দিচ্ছি। কিন্তু খেয়াল করতে হবে, একটা টার্ম আছে ইংরেজিতে গ্রামার, যেটা হচ্ছে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এটা আপনারা শুনছেন, এই টাইটেলটা শুনছেন, সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এটা আমাদের কিন্তু পিএসসি সিলেবাসও আছে, আমরা এটা আলোচনা করবো, এই টপিকটা আমাদের ক্লাসে আমাদের আলোচনা হবে, আসবে আর কি, সামনে আসবে। তো এটা কিন্তু পিএসসি সিলেবাসে একটা টপিক, একদম সিলেবাসে দেওয়া আছে যে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। বিভিন্ন পরীক্ষা থেকে প্রশ্ন আসে। আপনি যে হিজকে ভাবতেছেন প্রোনাউন, ইহা আসলে এখানে প্রোনাউনই না, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? ইটস আ ফ্রেজ, আর মেন ডিফার। গুড, আমি কি বুঝতে পারলাম? আপনি মানে ওই যে নুসরাত আলম, আপনি যে হিজকে ভাবতেছেন প্রোনাউন, ইহা আসলে প্রোনাউন না এখানে। হ্যাঁ, হিজ একটা সময় প্রোনাউন ছিল, কিন্তু এই বাক্যে এই জায়গায় হিজ আর প্রোনাউন না, এইটা অ্যাটিটিউড এখানে নাউন, হিজ এখানে অ্যাডজেক্টিভ, কারণ এই নাউনকে সে মডিফাই করতেছে তার পূর্বে বসে, এবং এইটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এই হিজকে বলা হয় কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আমাদের প্রোনাউনের যে ফর্মগুলো, ধরেন আই থেকে যেটা আসে মাই, অথবা এই যে হি থেকে আসছে হিজ, হ্যাঁ হিজ, আমাদের প্রোনাউনের ক্লাসও আছে, এগুলো আমরা শিখবো, তারপরে বলে দিই। তারপরে মনে করেন উই থেকে আসে আওয়ার, এই যে ফর্মগুলা, বা ইউ থেকে আসে কি ইয়োর, দে থেকে আসে দেয়ার, এই যে মাই, হিজ, ইয়োর অথবা দেয়ার, এই ফর্মগুলো, এগুলাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এরা আলটিমেটলি চূড়ান্তভাবে যদি কোনো অ্যাটিটিউড নাউন এখানে, এবং নাউনের পূর্বে সেটা অ্যাডজেক্টিভে কাজ করে, এবং এটার নামও কিন্তু দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ। এটার আরেকটা নাম আছে যাকে আমরা বলি প্রোনোমিনাল প্রোনাউন, কিন্তু বাক্যে ব্যবহারের ক্ষেত্রে এটা আলটিমেটলি অ্যাডজেক্টিভে হয়ে যায়। তো সেই জায়গা থেকে এটা আবার ফ্রেজ হয়ে গেছে। এখন আমি যে বললাম প্রোনাউন দিয়ে ফ্রেজ হয় না, এটা কোন দৃষ্টিকোণ থেকে বলছি? যেই প্রোনাউন শুধু প্রোনাউনই, সেটা বাক্যে প্রোনাউনের বাইরে গিয়ে অন্য কোনো, যেমন যে অ্যাডজেক্টিভ হয় নাই, এই ক্ষেত্রে এরকম হবে না। অর্থাৎ প্রোনাউন দিয়ে ফ্রেজ হয় না মানে এটা করার সুযোগ নাই। আপনি যদি বলেন এরকম যে আই নো হিম, আমি যদি বলি ভাই এই হিম কি ফ্রেজ,
কোনোভাবেই না। প্রথমত এটা একটা ওয়ার্ড দিয়ে তো আর ফ্রেজ এমনিও হবে না। আবার হিম একটা প্রোনাউন, এখানে আসলে হিমের অন্য কোনো নাম নাই। আপনি যে হিমকে বলবেন যে ভাই এখানে হিম, অন্য কোনো নাম থাকলে কি থাকবে? অবজেক্ট। তো অবজেক্ট তো আর আমার পার্টস অফ স্পিচের ক্রাইটেরিয়াতে নাই, আছে কি? মানে আমি যদি আপনাকে হিমকে বলি যে ভাই আপনি বলেন তো হিমের এখানে কয়টা নাম, আপনি বলতে পারেন ভাই হিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার একটা প্রোনাউন। ওকে, প্রোনাউন। আচ্ছা, এরপরে আমি এখানে বাক্যে ব্যবহারগত দিক থেকে এটাকে আমি কী বলতে পারি? অবজেক্ট বলতে পারি, কারণ এখানে নো ভার্বের অবজেক্ট এটা। আচ্ছা, এর বাইরে কি আর কিছু আছে? চিন্তা করেন তো, এই হিম একটা প্রোনাউন থার্ড পারসন সিঙ্গুলার, বাক্যে ইহা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, নো ভার্বের অবজেক্ট সে। এই দুইটা পরিচয়ের বাইরে হিমের কি আর কোনো পরিচয় আছে? মানে আরও যদি আমি ডিপে যাই, আমি কিন্তু আর কোনো পরিচয় পাবো না। কিন্তু আমি যদি বলি যে হিজ পেন, এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি ভাই হিজ এখানে কি, আপনি প্রথমে বলবেন ভাই এটা প্রোনাউন থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, ঠিক ধরলাম যে এটা প্রোনাউন। আমি যদি বলি ভাই আরও ডিপে জানতো, মানে এটা যে প্রোনাউন বুঝলাম, কিন্তু এটা তো একটা বাক্যে ব্যবহারগত দিক থেকে এটার একটা ডেফিনেশন দাঁড়ায় গেছে। প্রোনাউন সে ইনিশিয়ালি ছিল, যেমন যে এখানে প্রোনাউন সে ছিল, কিন্তু বাক্যে ব্যবহারগত দিক থেকে সে অবজেক্ট হয়েছে। তাহলে এই জায়গায় হিজ বাক্যে ব্যবহার দিক থেকে কী হয়েছে? আপনি বলতে পারেন ভাই এটা থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন, কিন্তু এটা আবার চূড়ান্তভাবে পেন নাউনকে মডিফাই করতে তার পূর্বে বসে, মডিফাই ঠিক না, মানে পেন নাউনের অবস্থান বোঝাতে পূর্বে বসছে, যে পেনটা আসলে কার, পেনের একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটাকে আমি আবার চূড়ান্তভাবে পেন নাউনকে মডিফিকেশন করার ক্ষেত্রে, ব্যবহার হওয়ার ক্ষেত্রে আমি এটাকে আবার অ্যাডজেক্টিভ বলতে পারি, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে অথবা প্রোনাউনকে মডিফাই করা, বা তার ভালো মন্দ দোষ গুণ এগুলো বোঝানো, বা অবস্থা এগুলো বোঝানো। বা এটার একটা নামও আছে, হিজের একটা নাম পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি হিজ পেন একটা ফ্রেজ। আপনি কি বুঝছেন? বাকিরা যারা বুঝেন নাই তারাও একটু বুঝে নিন, আর যারা উত্তর দিতে পারছেন তারা তো ঠিক আছে। আসেন তাহলে আমরা বলছি যে এই যে দেখেন আ চেইন অফ গোল্ড, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, এটা এখানে কোনো ভার্ব টার্ব কিচ্ছু নেই, ফাইনাইট ভার্ব কিচ্ছু নেই। এই জায়গাটা যে কোথায় কিভাবে এবং কেন আমরা ফ্রেজ ব্যবহার করব, এই জায়গাটা আপনারা একটু নিজেরা ভালো করে পড়বেন। এটা বেসিক্যালি আমাদের রিটেনের বা আমাদের রাইটিংয়ের কাজ। আমি জাস্ট একটু মানে বার্ডস আইগুলোয় যাচ্ছি, আপনারা দেখে নেন। যেমন আমরা বলতে যাচ্ছি 1 নম্বরে যে ইনফিনিটিভ, যেটা 2+V1 মানে উদ্দেশ্য বোঝাতে আমরা ফ্রেজ ব্যবহার করি, যেমন এই যে ধরনের অর্থে পৌঁছাতে, অথবা আমরা বলি যেতে, খেতে, সবাই জানি আমরা। মানে ইনফিনিটিভ ফ্রেজটা মানে 2+V1টা কোথায় ব্যবহৃত হয়? যেমন এই যে হি ওয়ার্কড হার্ড টু রিচ হিজ গোল, তাহলে টু রিচ হিজ গোল এইটা একটা উদ্দেশ্য প্রকাশ করার জন্য আমি এখানে ইনফিনিটিভ ফ্রেজটা ব্যবহার করেছি। এগুলো আপনারা সবাই পারেন। পার্টিসিপল ফ্রেজটা কোথায় ব্যবহৃত হয় এটা আমরা মোটামুটি জানি। যদি পার্টিসিপলটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, মানে ওই যে ভার্ব প্লাস আইএনজি যেটাকে আমরা বলতেছি পার্টিসিপল, আলটিমেটলি এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলতে ভালো হইতো, কারণ পার্টিসিপল বলতে অনেকে আবার পাস্ট পার্টিসিপল বুঝতে পারে। তো প্রেজেন্ট পার্টিসিপলের যে ভার্ব প্লাস আইএনজি এটা কোথায় ব্যবহৃত হয়? এইটা বেসিক্যালি দেখেন এখানে অনেকগুলো অর্থে এটা ব্যবহার করে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রেজেন্ট পার্টিসিপলটা অনেকগুলো উদ্দেশ্যে ব্যবহৃত হয়। নাম্বার 1, আপনি বলতে পারেন যে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করা। যেমন ধরে আমি বলতে পারি, এই বাক্যটার দিকে তাকান, বলা হচ্ছে ছেলেটি হাসতে হাসতে আমার কাছে এলো। তার মানে সে একটা কাজ করছে, আমার কাছে আসছে, এই মানে তার মূল কাজটা হচ্ছে আমার কাছে আসা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বা আপনি বলতে পারেন সমাপিকা ক্রিয়া। আর তার অসমাপিকা ক্রিয়াটা কি, মানে নন ফাইনাইট ভার্বটা কি? হাসা। মানে সে তো হাসতে হাসতে, আপনি যদি এখানে থেমে যেতেন তাহলে কিন্তু অর্থ খুঁজে পাওয়া যেত না, বা সেন্স ক্লিয়ার হতো না। তার মানে হাসতে হাসতে তো হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, যেটাকে বাংলায় আমরা বলি। তাহলে এই জায়গায় এলো হচ্ছে সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, হাসতে হাসতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব। এবং এখানে একটা কাজ করা অবস্থায় সে আরেকটা কাজ করছে, এইরকম সেন্সে। এবং এক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্রিয়ার ব্যবহার দেখি, বাংলা ব্যাকরণ আমরা পড়ে আসছি, যেমন হাসতে হাসতে, খেলতে খেলতে, তারপরে কি দৌড়াতে দৌড়াতে, এরকম দেখবেন আপনার বিভক্তিযুক্ত থাকবে এবং তার সাথে এরকম দ্বিতীয় ক্রিয়া থাকবে, হাসতে হাসতে, খেলতে খেলতে, এরকম। তো এই সেন্সে আমরা এই হাসতে হাসতেকে ডাবল ব্যবহার করি না, আমরা বলি যে দ্য বয় হ্যাজ কাম টু মি লাফিং। এখানে অনেকে আবার ডাবল দিবে, লাফিং অ্যান্ড লাফিং, কারণ দুইবার আছে, কিন্তু আসলে একবারই হবে। তার মানে দেখেন এই ধরনের বাক্যগুলো অনুবাদ করার জন্য আমি এই জিনিসগুলো দিয়েছি, যে এরকম অনেক সময় আমাদের হতে পারে এই ধরনের বাক্য আমার হয়তো ট্রান্সলেট করতে হতে পারে, বা আমার নিজে হয়তো লিখতে হতে পারে। তো সেই জায়গা থেকে আমার খেয়াল করতে হবে। 2 নম্বর বলেছি একটা কাজ করার পর আরেকটা কাজ করবেন, কিন্তু বাংলা বাক্যে আপনি পর কথাটা উল্লেখ করবেন না। যেমন দেখেন আমি বলতেছি লোকটি টাকা জমিয়ে একটি বাড়ি কিনেছিল, তাহলে একটা কাজ সে আগে করছে, মানে সে আগে টাকা জমাইছে। একটা কাজ সে আগে করেছে, টাকা আগে জমাইছে, এবং টাকা জমানোটা, এই জমানোটা একটা অসম্পর্কের ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব, এবং সেইটা করে কি করছে তার ব্যাখ্যাটা আমি ফাইনাইট ভার্বে গিয়ে পাচ্ছি, সমাপিকা গিয়ে পাচ্ছি, সে বাড়ি কিনছে। তার মানে এই যে
নন ফাইনাইট ভার্বটা এটা কী সেন্সে আছে, সে একটা কাজ করার পর সেটার উপর ডিপেন্ড করে সে একটা কাজ করছে। বা আপনি এখানে বলতে পারেন যে এ বিভক্তিযুক্ত যে বাক্যগুলো আছে আমাদের, যেমন ক্রিয়ার সাথে যে এই বিভক্তিযুক্ত হয় ভার্বের সাথে, টাকা জমিয়ে, তারপরে বলতে পারেন তোমাকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এই যে তোমাকে দেখে। বা আপনি বলতে পারেন যে তাকে সাহায্য করে আমি খুব মানে আনন্দিত হয়েছিলাম, এই যে তাকে সাহায্য করে, এই সবকে দেখবেন একটা এই বিভক্তি থাকবে। তাহলে এরকম বাক্যগুলোও আমরা এই পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি ফ্রেজ দিয়ে ব্যবহার করতে পারি। যেমন দেখেন এখানে বলা হচ্ছে এই অংশটা আগেই করতে পারি আমরা টাকা জমিয়ে, তাহলে সেভিং মানি, তারপরে আমরা মূল বাক্যটা করতে পারি লোকটি একটি বাড়ি কিনেছিল, দ্য ম্যান পারচেজ দ্য হাউস। মানে জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো বিষয়, এগুলো কিন্তু একটা সময় গিয়ে আপনাকে বড় আকার ধারণ করবে। এখানে কেন আলোচনা করতেছি, কারণ আপনার এই ছোটো ছোটো বিষয়গুলোর জন্য সেন্সটা ক্লিয়ার হয় যে এই অংশটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, অথবা এই যে লাফিং একটা ফ্রেজ, হ্যাঁ এটা একটা, দেখেন একটা ওয়ার্ড দিয়েও কিন্তু ফ্রেজ হয়েছে। অনেকে আবার বলবে যে আমি প্রথমে বলে আসছি একটা ওয়ার্ড মানে মিনিমাম 2টা ওয়ার্ড হওয়া লাগে, কিন্তু অর্থগত কারণে আমরা কিন্তু এরকম পার্টিসিপলের ক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়েও কিন্তু আমরা ফ্রেজ মানে এক্সপ্রেশন প্রকাশ করতে পারি। যদিও এগুলো স্ট্যান্ডার্ড না, বাট মানে ফ্রেজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড না, কিন্তু এগুলো ধরা যেতে পারে, আবার হতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এরকম ভার্বগুলো এরকম হবে। তাই 2টা দেখলাম, একটা সেন্স 2টা সেন্স গেল। আর কি আছে এরকম, আমরা এরকম হতে পারে যেমন 3 নাম্বার, একটি কাজ চলমান রেখে একটা কাজ করা। যেমন আমি বলতে পারি এরকম যে রাস্তা পার হওয়ার সময় আমি তাকে দেখছিলাম, তার মানে আপনি যেই সময়টা রাস্তা পার হচ্ছিলেন দ্যাট ওয়াজ দ্য কন্টিনিউয়াস টাইম অফ ইউর পাসিং দ্য রোড, অ্যান্ড অন দ্যাট টাইম ইউ অবজার্ভ অথবা ইউ স সামওয়ান। তার মানে সিমিলটেনিয়াসলি আপনি একই সময়ে কিন্তু দেখেন রাস্তাও পার হচ্ছিলেন, আবার আপনি তাকে দেখতেছিলেন। তার মানে একটা কাজ চলমান রেখে আপনি আরেকটা কাজ করছেন। এইরকম সেন্সও কিন্তু আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের ভার্ব প্লাস আইএনজির যে ফ্রেজটা এটা ব্যবহার করতে পারি। যেমন দেখেন আমি বলতে যাচ্ছি, বাক্যের ট্রান্সলেশনের ধরনটা হয়তো ভিন্ন হতে পারে আগেরটা থেকে এটা, কিন্তু দেখেন ওই ক্রসিং আইএনজি যুক্ত অংশটা কিন্তু ওই যে পার্টিসিপল কিন্তু এটা কিন্তু সেম। তার মানে বলা হচ্ছে এরকম, আমি তাকে দেখেছিলাম হচ্ছে আমার মূল বাক্য বা ফাইনাইট ভার্বযুক্ত বাক্য, কিন্তু এটা কিন্তু আগে লিখি নাই। আমি কিন্তু বলি নাই যে এই অংশটা কিন্তু আগে লিখি নাই, এই রাস্তা পার হওয়ার সময়। বাংলাতে কিন্তু এই রাস্তা পার হওয়ার সময়টা আগে আছে। দ্যাট ডাজেন্ট মিন যে এটা আমার অনুবাদের ক্ষেত্রে আগে আসবে। অনেকের এই ভুলগুলো হয়, অনুবাদ করার সময় শুরুই করতে পারি না আমরা আসলে কোন দিক দিয়ে শুরু করবো। কেউ দেখবেন এই রাস্তা পার হওয়ার সময়টা আগে লিখবে, কেউ আবার দেখবেন আমি তাকে দেখেছিলাম আগে লিখবে, এরকম মানে প্যাস লেগে যাবে। তবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করলে আমরা এগুলো ভুল হয় না। তাই আমি বলতে পারি আই স হার ক্রসিং দ্য রোড। এটা আরেকভাবে করা যায়, এরকম শুরুতে এনে হোয়াইল দিয়ে করা যায়, হোয়াইল ক্রসিং দ্য রোড, হোয়াইল ক্রসিং দ্য রোড কমা দিয়ে আই স হার, এটাও হতে পারে। মানে দুইভাবেই করা যায়, যেটা আপনার জন্য সুবিধা হয়। এবং হোয়াইল ক্রসিং দ্য রোড যদি করেন সেটাও কিন্তু ফ্রেজ, এবং ওইটাও আমার এই পার্টিসিপল দিয়ে হয়েছে। তারপরে আসেন 4 নাম্বার, আমরা সিম্পল সেন্টেন্সে অ্যাপোজিশন আকারেও নাউনের পরে আমরা এই পার্টিসিপল ফ্রেজটা দেখি, মানে ভার্ব প্লাস আইএনজি ফ্রেজটা দেখি আমরা। হাউ ডু উই আইডেন্টিফাই পসেসিভ অ্যাডজেক্টিভ স্যার? এত বললাম তো, একটু সহজ করে দিলাম। আমি তো বলেই দিলাম, ধরেন আই থেকে আপনি যখন বলতেছেন মাই, আপনি যখন বলতেছেন হি থেকে হিজ, আপনি যখন বলতেছেন দে থেকে দেয়ার, বা আপনি যখন বলতেছেন উই থেকে আওয়ার, এগুলো আমাদের ক্লাস আছে, আপনার চিন্তা করার কারণ নেই। আমাদের প্রোনাউনের ক্লাস আছে না, অবশ্যই আছে। পার্টস অফ স্পিচের ক্লাসটা আমি নিব, সেখানে আলোচনা করবো। কিন্তু এখানে এতটুকু বুঝেন যে এই যে ফর্মগুলো আওয়ার, দেয়ার, হিজ, মাই, এরা বাক্যে সর্বদাই পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আপনি যদি বলেন যে হার হাউস, আমি যদি বলি ভাই হার এখানে কোন পার্টস অফ স্পিচ, আপনি বলতে পারেন স্যার ইনিশিয়ালি প্রোনাউন, কিন্তু চূড়ান্তভাবে এটা আবার পসেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আপনাকে তো এখন অপশন দিছে দুইটাই, প্রোনাউনও দিছে আবার অ্যাডজেক্টিভও দিচ্ছে, কিন্তু আপনি কী করবেন? তখন তো আপনি প্রোনাউন নিতে পারবেন না, কারণ আপনাকে আলটিমেটলি এই বাক্যে বা এই অংশের মধ্যে হার যে ভূমিকা পালন করছে তাকে সেই ভূমিকাতেই রাখতে হবে। হার এখানে হাউস নাউন, তার পূর্বে বসছে, তার মানে এখানে একটা শর্ত পাচ্ছি আমরা, নাউনের পূর্বে বসবে। আপনি যে প্রশ্নটা করছেন যে কীভাবে বুঝবেন যে হাউ ডু ইউ আইডেন্টিফাই পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রথমে দেখবেন যে এই ফর্মগুলো হয়েছে কিনা, নাম্বার 1। 2 নাম্বার, এরা হইলে অবশ্যই তারা নাউনের পূর্বেই বসে। আপনি কখনোই দেখবেন না যে এই ফর্মগুলো কখনো সিঙ্গেল বসছে। আপনি মিকে হয়তো সিঙ্গেল দেখতে পারেন, যেমন শি লাইকস মি, কিন্তু আপনি কি কখনো বলবেন যে শি লাইকস মাই? এখানে বাক্য শেষ করবেন? নিশ্চয়ই বলবেন না। বলবেন শি লাইকস মাই ফ্রেন্ডশিপ, শি লাইকস মাই অ্যাটিটিউড, শি লাইকস মাই মোবাইল, তাই না? এটা কিছু বলবেন, তারপর নাউন বলবেন। দ্যাট মিনস এরা অলওয়েজ, এই মাই, হিজ, হার, ইয়োর, এরা অলওয়েজ বাক্যে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা বোঝার জন্য কোনো
এত মানে কি বলা যায়, এত গভীর তত্ত্ব বুঝতে হবে না, এটা জাস্ট মাথায় গেঁথে রাখেন। এই ফর্মগুলোর নামই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কোন ফর্মগুলো? যেগুলো বললাম, মাই, ইয়োর, মানে বাংলা যেটাকে বলি আমার, তোমার, তাদের, তোমাদের, হ্যাঁ, এই ফর্মগুলো আর কি। ক্লিয়ার কিনা দেখেন। তাহলে সিম্পল সেন্টেন্সে বলা হচ্ছে অ্যাপোজিশন আকারে বসে। অ্যাপোজিশন বলতে কি বুঝি আমরা, এটা একটু বুঝে নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা আপনার কাজে লাগবে। অ্যাপোজিশন মানে প্রথমে একটা নাউন থাকবে এবং এই নাউনটা বাক্যে সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে। খেয়াল করেন। তারপরে একটা কমা দিবে, ধরেন এখানে একটা কমা, মানে আমি একটা সেন্স ক্রিয়েট করতেছি। এখানে একটা নাউন থাকবে, সেই নাউনটা অবশ্যই বাক্যে কি সাবজেক্ট, এবং তারপরে ধরেন আমি দুটো কমা দিলাম, এবং এই যে আপনি সাবজেক্ট লিখলেন বাক্যে, এই সাবজেক্টের ভার্ব কোথায়? এই ভার্ব থাকবে এইখানে, এই জায়গায় ফাইনাইট ভার্ব থাকবে এইখানে। তার মানে আমরা যে বলি যে সাবজেক্ট প্লাস ভার্ব, এই গঠনটা সবসময় তো খাটে না। অর্থাৎ আমরা যে টেন্স নির্ণয় করার সময়, টেন্স করার সময় বলি যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি পাস ফ্রম, অথবা সাবজেক্ট প্লাস ভি ওয়ান ফ্রম, এই কথাগুলো যে বলি আমরা টেন্স করানোর সময়, এটা কি সবসময় এরকম হবে? মানে সবসময় কি সাবজেক্টের পরে ভার্বই আসবে? হ্যাঁ, সাবজেক্টের পরেই আসবে, কিন্তু মাঝখানে কিছু ঢুকতে পারে না? পারে। একটা সাবজেক্ট আর একটা ওই সাবজেক্টের যে ফাইনাইট ভার্ব, ওর মাঝখানে অনেক কিছু ঢুকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনটাকে বলা হচ্ছে, এই সাবজেক্ট অথবা সাবজেক্টটাকে আমরা নাউন আকারে চিন্তা করলে এই নাউনের অ্যাপোজিশন বা সাবজেক্টের অ্যাপোজিশন, এই অ্যাপোজিশনটার কাজ কি? একটা সেকেন্ড। ওকে, আমরা কোথায় ছিলাম? অ্যাপোজিশনে ছিলাম। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে একটা মানে একটা স্ট্রাকচার দাঁড় করে আমি বোঝানোর চেষ্টা করছি অ্যাপোজিশনটা কী জিনিস। এখন দেখেন এই বাক্যটার দিকে খেয়াল করেন। এখানে অ্যাপোজিশন বিভিন্নভাবে হতে পারে, তার মধ্যে আমরা যেটাকে নিচ্ছি এখন সেটা হচ্ছে ওই ভার্ব প্লাস আইএনজি। দেখেন এখানে দেখেন, দ্য ওয়েদার, দ্য ওয়েদারটা আমার সাবজেক্ট, এটা আমার সাবজেক্ট, দ্য ওয়েদার আমার সাবজেক্ট। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি ভাই এই সাবজেক্টের ভার্ব কোথায়, মানে সাবজেক্টের পরে যে আমরা ভার্ব খুঁজি, যে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা কোথায়? এরকম কি আছে? এখানে কি দেখা যাচ্ছে মানে দ্য ওয়েদার তারপরে কি সরাসরি কোনো ভার্ব দেওয়া আছে? দেখেন এই যে বিং ভেরি কোল্ড, এটা একটা ভার্ব আইএনজি যুক্ত একটা অংশ, এবং দেখেন একটা কমা দেওয়া আছে। এবং অ্যাপোজিশনগুলোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কমা দেওয়া থাকে, কমা দেওয়া থাকে। আচ্ছা, আমি একটা ভালো এক্সাম্পল দিই, মানে এটা থেকে একটা ভালো এক্সাম্পল আপনি বুঝতে সুবিধা হবে। এটাও দেখেন, তাহলে এই যে এই অংশটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন, বিং ভেরি কোল্ড, দিস ইজ কল্ড অ্যাপোজিশন। এবং ওয়েদার সম্পর্কে কি বলতেছে? দেয়ার ওয়ার নো বার্ডস, এটা পরের ব্যাপার, কিন্তু এই জায়গায় ওয়েদার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, নাউন সম্পর্কে একটা তথ্য দিচ্ছে নাউনের পরে বসে। একটা মজার বিষয় খেয়াল করেন, অ্যাডজেক্টিভের কাজ কি বলেন তো? অ্যাডজেক্টিভ ন্যাচারালি কি করে? সে কিন্তু নাউনের পূর্বে বসে। আমরা বলি না যে গুড গার্ল, গুড গার্ল, এই তো বলি। তাহলে দেখেন নাউন গার্ল, নাউন, তাহলে অ্যাডজেক্টিভ কী হয়েছে? গার্লের পূর্বে বসছে। তাহলে অ্যাডজেক্টিভের বেসিক কাজটা হচ্ছে সে নাউনের পূর্বে বসে সে নাউনটাকে মডিফাই করে। অনেক সময় নাউনের পূর্বে নাও বসতে পারে। আমি যদি বলি যে শি ইজ গুড, শি ইজ গুড, এখানে তো গুড দিয়ে শেষ করে দিছি, গুড তো অ্যাডজেক্টিভ, এখানেও গুড অ্যাডজেক্টিভ, এখানেও গুড অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে গুড যেটা মানে একটা নাউনের পূর্বে আছে, এখানেও তো সে কোনো নাউনের পূর্বে নাই, কিন্তু এখানে সে আবার ওই যে শি, এই শি এর একটা কমপ্লিমেন্ট, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই গুড কেন অ্যাডজেক্টিভ? কারণ গার্ল নাউন এবং তার পূর্বে সে বসে নাউনটাকে সে মডিফাই করতেছে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করা। এখন প্রশ্ন হতে পারে না এরকম, কখনো কি নিজেকে প্রশ্ন করছেন যে কখনো কি হইতে পারে এরকম যে আমি আজকে থেকে বলবো না গুড গার্ল, আমি আজকে থেকে বলবো গার্ল গুড? এরকম কি প্রশ্ন মাথায় আসছে আপনাদের কখনো? যে ভাই কেন বলতে হবে যে শি ইজ আ গুড গার্ল? আমি কি বলতে পারি না যে শি ইজ আ গার্ল গুড? এরকম হইতে পারে? শি ইজ আ গার্ল গুড,
খুব ইন্টারেস্টিং বিষয়, কিন্তু এটা বুঝেন, মানে খুবই কাজে দিবে। শি ইজ এ গার্ল গুড, এটাকে বলতে পারি আমি? ইন আ সেন্স এটা আমি বলতে পারছি না, কিন্তু মাথায় কি কখন আসছে যে ভাই গুডটা কেন আগে দিতে হবে, গার্লটাকে কেন পরে নিতে হবে, এইটাই কেন করতে হবে? কখনো কিন্তু মাথায় আমাদের আসে নাই। আমরা কিন্তু সবসময় এগুলো মুখস্থ করে এভাবে চিন্তা করে মানে পড়ে আসছি। হ্যাঁ, একটা জায়গায় এই কাজটা করা যায়। আপনি অ্যাডজেক্টিভে যে নাউনকে আগে এনে অ্যাডজেক্টিভকে পরে নিতে পারেন। কিভাবে দেখেন, খুবই মজার ব্যাপার। দেখেন বলা হচ্ছে শি ইজ আ গার্ল, শি ইজ এ গার্ল, একটা কমা দেন, তারপরে বলেন যে গুড টু মাই আইস, গুড টু মাই আইস। কি এখানে পার্থক্যটা কি করছে দেখেন তো। একটু আগে যে বলছিলাম যে শি ইজ আ গার্ল, গুড গার্ল, ওখানে কিন্তু বা শি ইজ আ গার্ল গুড, এবং গুড শুধু একাই ছিল। তাহলে গুড ওখানেও অ্যাডজেক্টিভ। আমি যদি বলি যে শি ইজ আ গুড গার্ল, সেখানেও কিন্তু গুড অ্যাডজেক্টিভ, এখানেও কিন্তু গুড অ্যাডজেক্টিভ। কিন্তু পার্থক্যটা কি, এইখানে শুধু অ্যাডজেক্টিভ না, এইটা একটা অ্যাপোজিশন হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, পুরো পার্টটা একটা অ্যাপোজিশন। তার মানে বোঝা গেল যখন অ্যাপোজিশন হবে তখন নাউনকে আগে রেখে তার সম্পর্কে তথ্য আপনি পরে দিবেন, দিস ইজ কল্ড অ্যাপোজিশন। আর যখন শুধু অ্যাডজেক্টিভ হবে তখন আপনি অ্যাডজেক্টিভকে শুরুতে রেখে তারপরে নাউন দিবেন, তার মানে তখন নাউন সম্পর্কে তথ্য আপনি আগে দিচ্ছেন। অর্থাৎ আপনি যখন বলবেন গুড গার্ল, দ্যাট মিনস আগেই আপনি বলে দিতেছেন গার্লটা গুড, তার মানে তার সম্পর্কে ততটা আগে আছে, গুড, সে কেমন সেই ব্যাখ্যাটা আগে পাচ্ছেন। আর যখন অ্যাপোজিশন হয় তখন গার্ল কেমন তার ব্যাখ্যাটা পরে পাচ্ছেন। এই পার্থক্য বোঝা গেল কি? এই উদাহরণটা দেখেন, এই যে বলা হচ্ছে যে দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, তার মানে কি, আমি কি তথ্য পেলাম? আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল। আমি তো বলতে পারতাম যে ভেরি কোল্ড ওয়েদার, বলতে পারতাম না? এরকম বলতে পারতাম, কিন্তু এটা বললে পরবর্তী বাক্যের সাথে সামঞ্জস্য হতো না। এগুলো আবার সেন্টেন্স ব্রেকডাউন আছে, বা সেন্টেন্সের আপনার কি বলা যায় স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আমার অ্যালাইনেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা আস্তে আস্তে সামনে শিখব রিটেন ক্লাসে। বাট এতটুকু বুঝি অ্যাপোজিশন কি, একটা নাউন সম্পর্কে তারপরে অবস্থান করে তথ্য দেওয়াটাই হচ্ছে অ্যাপোজিশন। এইটুকু কি বুঝছেন একটু বলেন তো? এবং অ্যাপোজিশনের ব্যবহারটা আমরা কোথায় করি? যখন একটা নাউন সম্পর্কে কোনো তথ্য দিতে গেলে একটু বড় হয় তথ্যটা, মানে তথ্যটা একটু বড় হয়। যেমন আমি যদি বলি যে ভালো মেয়ে, তাহলে গুড গার্ল, তো একটা তথ্য, এখানে তথ্যটা খুব বড় না। কিন্তু আমি যদি বলি যে আমার দৃষ্টিতে ভালো, তখন আমি বলতে পারবো না যে গুড টু মাই আইস গার্ল, এটাকে বলা যাবে? আরও সহজ এক্সাম্পল দিই, আপনি বলতে চাচ্ছেন যে বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের প্রাণ, তারপরে কি বাংলাদেশের জান সাকিব আল হাসান গতকাল একটা সেঞ্চুরি করেছে। খেয়াল করেন সাকিব আল হাসান সম্পর্কে আমি কয়টা তথ্য দিচ্ছি? 1 নাম্বার বলেছি বিশ্বসেরা অলরাউন্ডার, ওয়ার্ল্ড ক্লাস বা ওয়ার্ল্ড বেস্ট অলরাউন্ডার। তারপরে আমি তথ্য দিচ্ছি 2 নাম্বার বাংলাদেশের কি বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের প্রাণ, 2 নাম্বার তথ্য দিচ্ছি হার্ট অফ বেঙ্গল বা বাংলাদেশ। আর একখান তথ্য দিচ্ছি বাংলাদেশের, ধর আরও কিছু বললাম যে বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশ ক্রিকেটের আইকন। হ্যাঁ, আর তথ্য দিলাম 3 নাম্বার যে প্রাণ, আর এখানে দিলাম আইকন। তাহলে আমি কয়টা তথ্য দিলাম সাকিব সম্পর্কে? 3টা বা 1-এর বেশি। এখন আপনি যদি এরকম বলেন অনুবাদটায় যে ওয়ার্ল্ড বেস্ট অলরাউন্ডার, কমা দ্য হার্ট অফ বাংলাদেশ, কমা অ্যান্ড দ্য আইকনিক ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব আল হাসান মেড, বা কি বলা যায় যে কি বলেছিলাম তো গতকালে সেঞ্চুরি করেছে, তাহলে মেড আ সেঞ্চুরি ইয়েস্টারডে। তাহলে এটা কি একটা বাক্যের মানে সৌন্দর্য প্রকাশ পাইল? মানে সাকিব আল হাসান সম্পর্কে আপনি এতগুলো কথা বলার পরে আপনি তারপরে তার নাম দিতেছেন সাকিব আল হাসান, তার মানে যিনি পড়বে তিনি সাকিব আল হাসানকে খুঁজতে খুঁজতে তার খবর হয়ে যাবে। কারণ আসলে এখানে ফোকাসিং পয়েন্টে কে? সাকিব আল হাসান। তাহলে ওনাকে আপনার আগে রাখতে হবে, সাকিব আল হাসান, কমা এরপরে কি দিবেন? ওয়ার্ল্ড বেস্ট অলরাউন্ডার, কমা দি হার্ট অফ বাংলাদেশ, অ্যান্ড তারপরে কি বলেছি? দি আইকনিক ক্রিকেটার্স অফ বাংলাদেশ ক্রিকেট টিম, কমা দিয়ে তারপরে ওই যে সাকিব আল হাসানের ভার্বটা সে কি করছে? মেড এ সেঞ্চুরি স্টার্ট। তার মানে দেখেন এখন আপনি যদি বাক্যটা পড়েন তাহলে কি দাঁড়ালো? যিনি পড়বে
তার চোখে আগেই আপনি সাকিব আল হাসানকে ক্যাচিং একটা ওয়ার্ড আকারে তাকে দাঁড় করালেন যে আমি যা বলতে চাচ্ছি এখন এটা সাকিব আল হাসানকে নিয়ে বলবো, এবং তখন সে বুঝতে পারবে সাকিব আল হাসান সম্পর্কে তার একটা আগ্রহ জাগবে। দেন সে সাকিব আল হাসান সম্পর্কে জানতে পারবে সে কী, সে বিশ্বসেরা অলরাউন্ডার, সে এক মানে বাংলাদেশের হার্ট অফ বাংলাদেশ, সে হচ্ছে আইকনিক ক্রিকেটার অফ বাংলাদেশ টিম, ক্রিকেট টিম, তারপরে সে কী করছে তা সেটা বলবে। কিন্তু আপনি যদি এরকম বলতেন ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, দ্য হার্ট অফ বাংলাদেশ অ্যান্ড দ্য আইকনিক ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব আল হাসান মে দ্য সেঞ্চুরি স্টার্টে, তার মানে আলটিমেটলি কী দাঁড়াইতো এইখানে আসলে ওই যিনি পড়বে তিনি এগুলো পড়তে পড়তে সাকিব আল হাসানকে হারায় ফেলবে। যিনি আপনার আইকন বা যিনি আপনার মানে এই বাক্যে যিনি আপনার হার্ট তাকেই সে হারায় ফেলবে। তাহলে এইরকম চমৎকার কিছু কাজ করার জন্য আমরা অ্যাপোজিশন ব্যবহার করি। এই যে এটাই অ্যাপোজিশন, এই যে বললাম না সাকিব আল হাসানের পরে তথ্য দিচ্ছি, তারপরে একাধিক তথ্য হতে পারে, সেই তথ্যগুলো পরে দিচ্ছি। এই পরে তথ্য দেওয়াটাই নাউন সম্পর্কে, নাউনের পরে তথ্য দেওয়াটাই সেটাকে আমরা বলছি অ্যাপোজিশন। আশা করি এটা বুঝতে সমস্যা হবে না। তো আমরা একটু দেখি যে অ্যাপোজিশনের মধ্যে যে একটা বিং দিলাম এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই ধরনের বাক্য আমরা তৈরি করতে গেলেও কি ব্যবহার করতে পারি, আমরা ফ্রেজ ব্যবহার করতে পারি। সুতরাং আমরা মোটামুটি এই যে এতক্ষণ যে 4টা এক্সাম্পল আমরা দিয়েছি এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি যে 4টা এক্সাম্পলে এই যে লাফিং ছিল, সেভিং মানি ছিল, ক্রসিং দ্য রোড ছিল, দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড ছিল, মানে যেই পার্টগুলো এই যে দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, তারপরে আগে যে আমাদের যে ক্রসিং দ্য রোড, এই পার্টগুলোকে আমি যদি একসাথে নিয়ে আসি, অথবা এখানে যে ছিল এই যে সেভিং মানি অথবা এই যে লাফিং, এরা এক একটা বাক্যে ফ্রেজ। কি ফ্রেজ সেটা পরের ব্যাপার, এরা ফ্রেজ। এবং এর কীভাবে ফ্রেজটা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল বা আপনি যদি বলেন যে ওই যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ভার্ব দিয়ে সে ফ্রেজটা হয়েছে। বোঝা গেল? একইভাবে আমরা দেখব পাস্ট পার্টিসিপল ইন প্যাসিভ ফোর্স, যেটা অর্থাৎ যেটা ভার্বের থার্ড ফর্ম, যে আমি আজকে শুরুতে যে এক্সাম্পলটা দিয়ে আসছিলাম যে দ্য বয় পানিশড, এই যে এইটা এইভাবেও কিন্তু ফ্রেজ এরকম ভার্বের থার্ড ফর্ম দিয়েও হতে পারে। এটাও কিন্তু আমরা মাথায় রাখবো। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা এক্সাম্পলে দিয়েছি, জন্য আর ব্যাখ্যা করলাম। এখন আসেন আমরা যদি ভার্ব ছাড়া, আমরা যদি নন ফাইনিট ভার্ব ছাড়া ফ্রেজ তৈরি করতে চাই তাহলে কি দিয়ে করি, এতক্ষণে বলেছি নাউন ফ্রেজ দিয়ে করতে পারি, অ্যাডজেক্টিভ দিয়ে ফ্রেজ করতে পারি, অ্যাডভার্ব দিয়ে ফ্রেজ করতে পারি, প্রিপোজিশন দিয়ে করতে পারি, কনজাংশন দিয়ে করতে পারি, ইন্টারজেকশন দিয়ে করতে পারি। শুধু পারি না কি দিয়ে করতে, প্রোনাউন দিয়ে করতে। তাও আবার সেটা প্রোনাউন হয়েছে কিনা এটা আপনার জাস্টিফাই করে দেখতে হবে, আপনি মানে চোখের দেখাতে বললে হবে না যেটা প্রোনাউন। এবার আসেন প্রকারভেদ। আমরা সবাই মোটামুটি জানি ফ্রেজ প্রধানত 3 প্রকার। প্রধানত এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারিলি বা প্রধানত এই কথাগুলো থাকলে গুরুত্বপূর্ণ। আর যদি বলে মোট কত প্রকার, ফ্রেজ মোট কত প্রকার, ফ্রেজ মোট 7 প্রকার। এগুলো পরীক্ষায় আসবে না, তারপরে বলে দিয়েছি। মোট 7 প্রকার কেন বলা হচ্ছে, ওই যে আজকে বলেছিলাম 8 প্রকার পার্টস অফ স্পিচের শুধুমাত্র প্রোনাউনটাই ফ্রেজ হয় না, বাকি 7টারই ফ্রেজ হয়, তার মানে 7 প্রকার। স্ট্রাকচার ওয়াইজ 7 প্রকার, বা স্ট্রাকচারালি 7 প্রকার, বা মোট 7 প্রকার। কিন্তু যদি প্রধানত, জেনুইনলি, প্রাইমারিলি, বা আপনাকে যদি বলা হয় যে বেসড অন দ্য মিনিং বা সেন্স অফ মিনিং, এরকম যদি থাকে তখন 3 প্রকার। কারণ দেখেন অধিকাংশ ফ্রেজ, যেমন আমরা যে বললাম যে প্রিপোজিশন দিয়েও ফ্রেজ হয়, প্রিপোজিশন দিয়ে ফ্রেজ হইলেই কিন্তু সেটা প্রিপোজিশনাল ফ্রেজ না, সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজও হইতে পারে। প্রিপোজিশন দিয়ে ফ্রেজ হইলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজও হইতে পারে। প্রিপোজিশন দিয়ে ফ্রেজ হইলে সেটা কিন্তু নাউন ফ্রেজও হইতে পারে। তার মানে প্রিপোজিশন যুক্ত একটা ফ্রেজ চূড়ান্তভাবে কোনো না কোনোভাবে সে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মধ্যে চলে আসতে পারে। এইভাবে যদি আপনি বলেন যে কনজাংশনাল ফ্রেজ, একই কথা, একটা ফ্রেজ কনজাংশনাল হয়েছে কিন্তু চূড়ান্তভাবে এটা কোনো না কোনোভাবে আপনার নাউনের মধ্যে, অ্যাডজেক্টিভের মধ্যে বা অ্যাডভার্বের মধ্যে ঢুকে যেতে পারে। এটা মাথায় রাখতে হবে। যদি এটা অপশন থেকে আমাদেরকে ওইভাবে নিতে হবে, চিন্তা করতে হবে। তো আমরা এটা মাথায় রাখবো, ফ্রেজ প্রধানত 3 প্রকার, এবং এই 3টাই আমাদের বেশি কনসার্ন থাকবে। আর বাকিগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং, আমাদের হয়তো পরীক্ষায় নাও আসতে পারে, আসলে আমরা যেন পারি সেটা মাথায় রাখবো। একই সাথে এটাও মাথায় রাখবো যে ওই যে বাকি এই 3 প্রকারের বাইরে যে বাকি 4 প্রকার থাকলো, এরাও কোনো না কোনোভাবে এদের মধ্যে ঢুকে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। তা আমরা আজকে হয়তো সব নিয়ে কথা বলতে পারবো না, আমরা একটা ফ্রেজ নিয়ে কথা বলতে পারবো, নাউন ফ্রেজ নিয়ে। এটা আপনারা নাউন ক্লজ যারা করেছেন তারা আমার মনে হয় বুঝবেন। খেয়াল করেন, আমরা যদি সহজেই বলি নাউন ফ্রেজ কি, আচ্ছা বলেন তো নাউন ক্লজ কি ছিল? আমার সাথে আপনারা একমত হবেন যে নাউন ক্লজ বেসিক্যালি এমন একটা ক্লজ ছিল
যেটার মধ্যে একটা ফাইনিট ভার্ব থাকতো, এই তো, এবং সেইটা কি হইতো, নাউন ক্লজটা কি হইতো, বাক্যের সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ পার্ট হইতো। ভাই সবগুলো কন্ডিশনই এখানে সেম, শুধু ফ্রেজের বেলায় এখানে হবে নন ফাইনিট ভার্ব। আর আমি যদি এখানে ফ্রেজের কথা বলি, নাউন ফ্রেজ ক্লজ না বলে, তাহলে আমি এখন বলবো যে একটা নন ফাইনিট ভার্ব থাকবে, কিন্তু ওই নাউন ফ্রেজটা এমন ফ্রেজই নাউন ফ্রেজ হবে যেটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে বা অবজেক্টিভ পার্ট হিসেবে কাজ করবে। তাহলে যারা ক্লজ বুঝছেন তারা আলটিমেটলি এই ফ্রেজটাও বুঝবেন। তাহলে এক্সাম্পল বলতে দেখেন, আমরা বলতে পারি যে এই যে বাক্যটা দেখেন, বলা হচ্ছে টু রিড নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে টু রিড নিউজ পেপার, এটাতে কি, এটা কি ফ্রেজ নাকি ক্লজ? যদি এরকম প্রশ্ন করা হয় আপনি কি বলবেন? এই টু রিড, এই টু প্লাস V1টা এটা কি ফাইনিট ভার্ব? নিশ্চয়ই না। তাহলে আপনি কোনোভাবেই এটাকে ফ্রেজ বলতে পারবেন না, দুঃখিত, ক্লজ বলতে পারবেন না, যেহেতু ফাইনিট ভার্ব নাই। তাহলে টু রিড নন ফাইনিট ভার্ব, তাহলে অবশ্যই এটা কি, এটা ফ্রেজ। আচ্ছা, এখন আসি কি ফ্রেজ। একটু খেয়াল করে দেখেন তো, এই আন্ডারলাইনকৃত বা এই কালারিংকৃত যে অংশটুকু, এইটা কি আলটিমেটলি এইখানে ইজ ভার্বের সাবজেক্ট কিনা বা সাবজেক্টিভ পার্ট কিনা? মানে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি, ওই নাউন ক্লজের মতো, মনে আছে নাউন ক্লজ বের করতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হতো? একইভাবে আমরা এখানে নাউন ফ্রেজের ক্ষেত্রেও আমরা এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। আমরা প্রশ্ন করতেই পারি যে কি গুড হ্যাবিট, উত্তর আসবে টু রিড নিউজ পেপার। দ্যাট মিনস এটা ওই যে কি কোশ্চেনের উত্তরকে সাপোর্ট করতেছে এবং বাক্যে ইজ ভার্বের সাবজেক্টিভ পার্ট আকারে বসছে। অবজেক্টিভ পার্টও হইতে পারে, কেমন ওই যে শি লাইকস টু প্লে বল। তো ভাই সে কি লাইক করে, সে, উত্তর আসতেছে কিনা টু প্লে বল? অবশ্যই। তার মানে এটা একটা অবজেক্টিভ পার্ট। কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করতে পারলেই তো সাবজেক্টিভ অবজেক্টিভ পার্ট হয়। এটা তো আর সাবজেক্টিভ হওয়ার সুযোগ নেই, কারণ যেহেতু সাবজেক্ট এখানে সি দেওয়াই আছে শুরুতে, সুতরাং এটা একটা অবজেক্টিভ পার্ট। তাহলে অবজেক্টিভ পার্ট মানেই বা সাবজেক্টিভ পার্ট মানেই কি, এরা যদি নন ফাইনাইট ভার্ব যুক্ত হয়, বা আপনি অন্যভাবে চিন্তা করেন ফাইনাইট ভার্ব না থাকে, নন ফাইনাইট ভার্ব যুক্ত কথাটা বলা ঠিক হবে না, কারণ নন ফাইনাইট ভার্ব ছাড়াও তো ফ্রেজ হতে পারে। ফাইনাইট ভার্ব যদি না থাকে এবং এই অবস্থায় যদি এরা কি হয়, সাবজেক্টিভ বা অবজেক্টিভ পার্ট হয়, তাহলে অবশ্যই এরা নাউন ফ্রেজ। এতটুকু তো বোঝা গেল। বা আপনি অল্টারনেটিভ চিন্তা করতে পারেন, অনেকে শর্টকাট মারে যে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যদি আমি সাপোর্ট করি না এটা, বা চাইতে পারেন চেষ্টা করে দেখতে পারেন যে আমি যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারি তাও নাউন ফ্রেজ হয়। কিন্তু এই শর্টকাটটা আসলে প্রাথমিকভাবে না বুঝেই ভালো। এটা বুঝতে গেলে আপনি কিন্তু এমন ফাঁদে পড়বেন যে দেখবেন যে অনেক সময় আপনি এই রিপ্লেস করে দিয়ে আইসা ভুল উত্তর করে দিয়ে চলে আসবেন। কারণ সবসময় রিপ্লেস করলে মানে হবে না, এটা তো শর্টকাট তো সবসময় খাটে না। তাইলে আমরা ইনফিনিটিভ দিয়ে ফ্রেজ করতে পারি নাউন ফ্রেজ, আমরা জিরান দিয়েও নাউন ফ্রেজ করতে পারি। মানে আমাদের মূল শর্ত ওইটাই যে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ পার্ট হবে এবং কি হবে, অবশ্যই সেখানে ফাইনাইট ভার্ব থাকবে না। আবারও আমি রিপিট করতেছি, কথাও লেখা আছে এখানে, সাবজেক্টিভ বা অবজেক্টিভ পার্ট হবে এবং অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে না। এমন শর্ত যদি সাপোর্ট করে তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেজ। দেখেন বলতেছে ওয়াকিং অ্যাট মর্নিং ইজ গুড ফর হেলথ। তা আশা করি এটা বোঝার কোনো সমস্যা নাই যে আমার এই ওয়াকিং অ্যাট মর্নিংটা, এইটা প্রথমত এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, ওকে। দ্বিতীয়ত এটা ইজ ভার্বের সাবজেক্টিভ পার্ট, কারণ কি দিয়ে প্রশ্ন করলে সে উত্তরটা আপনি পাবেন যে আমি কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, উত্তর আসবে ওয়াকিং অ্যাট মর্নিং। একইভাবে আপনি যদি বলেন যে শি এনজয়েস ওয়াচিং টিভি, তাহলে সে আসলে কি এনজয় করে, উত্তর আসবে ওয়াচিং টিভি, এবং এটা অবজেক্টিভ পার্ট। তার মানে এখানেও ফাইনাইট ভার্ব নাই, দ্যাট মিনস এটাও ফ্রেজ এবং নাউন ফ্রেজ, ঠিক আছে। তাহলে বিভিন্নভাবে হতে পারে, ইনফিনিটিভ দিয়ে হতে পারে, জিরান দিয়ে হতে পারে। আবার দেখেন আমরা এখানে বলতে পারি যে একাধিক শব্দ বিভিন্নভাবে যুক্ত হয়ে হতে পারে, যেমন শুধুমাত্র যে ওই আপনার জিরান দিয়ে বা ইনফিনিটিভ দিয়ে হবে তা না, প্রিপোজিশন যুক্ত হয়ে বিভিন্নভাবে হতে পারে। যেমন এই এক্সাম্পলটা দেখেন, বলা হচ্ছে কারেন্ট ইকোনমিক ক্রাইসিস অফ শ্রীলঙ্কা, তারপরে বলতেছে মে বি আ রেজাল্ট অফ আ চেকবুক ডিপ্লোমেসি অফ চায়না, যে সাম্প্রতিক শ্রীলঙ্কার যে অবস্থা এটা হয়তো চায়নার চেকবুক ডিপ্লোমেসির একটা ফল। মানে শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক দুরবস্থা এটা চায়নার চেকবুক ডিপ্লোমেসির একটা ফল বা একটা ফলাফল। আপনাকে প্রশ্ন করছে ভাই এটা কি কি ফ্রেজ, কারেন্ট ইকোনমিক ক্রাইসিস অফ শ্রীলঙ্কা কি ফ্রেজ? আপনি খেয়াল করে দেখেন তো, এই আমি যদি আপনি প্রশ্ন করি যে মে বি, এই যে বলা হচ্ছে যে মে বি দ্য রেজাল্ট অফ, তো মে বি মানে সম্ভাব্য ফলাফল। তো কি সম্ভাব্য ফলাফল, মানে সম্ভাব্য ফলাফলটা কি,
উত্তর আসবে এটা, কারেন্ট ইকোনমিক ক্রাইসিস অফ শ্রীলঙ্কা। তার মানে কি কোশ্চেনের উত্তরে সাপোর্ট করতেছে, এবং এটা দেখেন মেবি ভার্বের আগে অবস্থান করতেছে, মানে সাবজেক্টিভ পার্টে আছে সে। এটা এই মেবি ভার্বের সাবজেক্ট বা সাবজেক্টিভ পার্ট, একটা সাবজেক্ট বলা যাচ্ছে না, সাবজেক্টিভ পার্ট। দ্যাট মিনস যদি সাপোর্ট করতেছে, এটা আমরা বলতে পারি নাউন ক্লজ। বলতেছে অলমোস্ট এভরি সেন্টেন্স কন্টেইনস অ্যাটলিস্ট ওয়ান প্রিন্সিপাল ভার্ব। বলা হচ্ছে যে প্রায় প্রতিটা সেন্টেন্সই অন্তত একটা হইলেও প্রিন্সিপাল ভার্ব ধারণ করে। আপনাকে প্রশ্ন করছে অলমোস্ট এভরি সেন্টেন্স, এটা কি ফ্রেজ? আপনি বলেন তো কন্টেইন ভার্বের সাবজেক্টকে, মানে আপনি প্রশ্ন করতে পারেন যে ধারণটা করে কে, বা কি আসলে ধারণ করে। দেখেন উত্তর কিন্তু এই পার্টটা আসবে, এখানে আবার ডাবল মানে স্ট্যান্ডার্ড উত্তর আসবে। একটা কি দিয়ে প্রশ্ন করলে এটা আসবে যে অ্যাটলিস্ট ওয়ান প্রিন্সিপাল ভার্ব, এটা উত্তর আসবে একবার। আবার যদি আপনি ওই কি জায়গায় যদি কে দিয়ে প্রশ্ন করেন, তাহলে আবার দেখবেন সাবজেক্টিভ এই পার্টটা উত্তর আসছে। বা আপনি যদি আরেকটা কি দিয়ে প্রশ্ন করেন, মনে করেন তো ব্যক্তি না, এটা তো বস্তু, তাহলে আপনি কি দিয়ে প্রশ্ন করলে এটা উত্তর পাবেন, এটা উত্তর পাবেন, কোনো সমস্যা নাই। আপনি কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাইছেন, এই উত্তরটা এইখানে আছে না এখানে আছে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে থাকলে সাবজেক্টিভ কিনা, এখানে থাকলে অবজেক্টিভ কিনা। যেমন আমার এখানে সাবজেক্টিভ পার্টে আছে, এটা নাউন ফ্রেজ। আমাকে যদি আন্ডারলাইন করে বলতো যে এই পার্টটা কি ফ্রেজ, এইটা অ্যাটলিস্ট ওয়ান প্রিন্সিপাল ভার্ব। আপনাদের কাছে কোশ্চেন রাখলাম, আপনারা বলেন তো এই কন্টেইনের পরে যে এই পার্টটা, এইটা তাহলে কি ফ্রেজ হবে? বা আর সহজ করে দিই, এইটা কি নাউন ফ্রেজের কন্ডিশন ফুলফিল করতেছে? এটা যেমন করছে অলমোস্ট এভরি সেন্টেন্স, মানে কে ধারণ করে, কি ধারণ করে, মানে কি বলতে বস্তুকে বোঝাচ্ছি, কি ধারণ করে অলমোস্ট এভরি সেন্টেন্স। আবার প্রশ্ন করেন এই এভরি সেন্টেন্সটা কি ধারণ করে, উত্তরে এটা আসে কিনা দেখেন। এই অ্যাটলিস্ট ওয়ান প্রিন্সিপাল ভার্ব, এইটা কি উত্তরে আসে কিনা? যদি উত্তরে আসে এটা নাউন ফ্রেজ হবে। দেখেন চিন্তা করে দেখেন, বুঝলেন কিনা ঘটনাটা? মানে আন্ডারলাইনটা যদি এখানে না থেকে এখানে থাকতো, তাও কিন্তু কি হইতো, এটাও কিন্তু নাউন ফ্রেজই হইতো, কারণ এখানেও আমার কি প্রশ্নের উত্তরটা সাপোর্ট করতেছে, মানে একটা অবজেক্ট হইতো, এই পার্টটা অবজেক্টিভ পার্ট হইতো। এটা যেমন সাবজেক্টিভ হয়েছে, এটা অবজেক্টিভ হইতো। আর নাউন ফ্রেজ কন্টেইনস অ্যাটলিস্ট, এই যে বলছি অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টিভ অর অবজেক্টিভ পার্ট। মানে এগুলো কিন্তু এক্সাম্পল, এগুলো কিন্তু আবার আপনি মানে নিয়ম মনে করেন না, এগুলো উদাহরণ দিচ্ছে। মানে যে একটা নাউন ফ্রেজ অবশ্যই অন্তত পক্ষে একটা সাবজেক্টিভ অথবা একটা অবজেক্টিভ পার্ট ধারণ করে সে। এবার আন্ডারলাইন প্রশ্ন করা হয়েছে এই পার্টটা কি ফ্রেজ। আবারও সেম প্রশ্ন যে ভাই কন্টেইনটা করে, আমি কি কন্টেইন করা হয়, কি কন্টেইন করা হয়, মানে নাউন ফ্রেজটা কি কন্টেইন করে, এটা কন্টেইন করে, তার মানে এটাও নাউন ফ্রেজ, ঠিক আছে। সুতরাং আলটিমেটলি একটু যদি চিন্তা করতে পারেন তাহলে দেখবেন যে ব্রেনটা খুলবে। আচ্ছা, এখন আসেন নাউন ফ্রেজকে বের করতে আমরা কয়েকটা কৌশল অ্যাপ্লাই করতে পারি, যেটা অলরেডি বলেছি যে আমরা ইট দ্বারা রিপ্লেস করার খেলাটা খেলতে পারি, যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি অলরেডি বলে ফেলছি, অথবা আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, এটা আমরা বলেছি অলরেডি। সুতরাং এই দুটো বিষয় আলটিমেটলি আপনারা প্রাথমিকভাবে অ্যাভয়েড করেন, কিন্তু চূড়ান্তভাবে এটা কিন্তু মানে অনেক সময় কাজ করে, বাট একটু বুঝে নিন আর কি। ওকে, সময় যেহেতু আছে আমরা একটু অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যাপারে কথা বলি। আচ্ছা, যারা অ্যাডজেক্টিভ ক্লজ বুঝছেন, ফ্রেজ সহজ জিনিস, যারা অ্যাডজেক্টিভ ক্লজ বুঝছেন, মানে ফ্রেজের প্যাচের ব্যাপারটা আগামী ক্লাসে আলোচনা করবো। আজকে কিন্তু ফ্রেজের আমাদের একদম মানে ফাউন্ডেশন ক্লাস ফ্রেজের, কিন্তু ফ্রেজ কিন্তু এত সহজও আবার না। আপনি যে জায়গাগুলোতে আটকাবেন সেগুলো আজকে হয়তো আসবেন আলোচনায়, সেগুলো হয়তো আগামী ক্লাসে আসবে। সুতরাং অপেক্ষা করেন, ফাউন্ডেশনটা দাঁড়াক, তারপরে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে প্যাচগুলো দেখব, যে কোথায় আমাদের আটকে যেতে পারি, কোথায় একই ফ্রেজ আমার কাছে মনে হচ্ছে প্রিপোজিশনাল কিন্তু হয়ে গেছে অ্যাডভার্বিয়াল, কেন হয়েছে, এরকম প্যাচগুলো আছে, এগুলো দেখবো আগামী ক্লাসে। আচ্ছা, যারা অ্যাডজেক্টিভ ক্লজ বুঝছেন তাদেরকে বলি, অ্যাডজেক্টিভ ক্লজ যদি রিডিউসড করা হয়, রিপিট করি, অ্যাডজেক্টিভ ক্লজকে যদি রিডিউসড করা হয়, রিডিউস মানে বুঝি হ্রাস করে ফেলাই, তো যখন একটা অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউসড হয় তখনই সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। এই কথাটা যদি আমরা এক্সাম্পল দিয়ে বলি তাহলে আসেন দেখি কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হয়। যেমন দেখেন এই বাক্যটাকে তাকান, বলা হচ্ছে দ্য ম্যান হু ওয়াজ টকিং টু হার, তারপরে বলতেছে ওয়াজ ভেরি অনেস্ট। এইটা কিন্তু একটা ক্লজ, খেয়াল করেন এই যে যারা ক্লাস করেছিলেন, যে হু থেকে শুরু করে হু ওয়াজ টকিং টু হার, কিন্তু ক্লজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে এই যে রিলেটিভ প্রোনাউন আছে, হু কিন্তু রিলেটিভ প্রোনাউন, হু রিলেটিভ প্রোনাউন, এবং এখানে ফাইনাইট ভার্ব আছে টকিং, তার মানে এটা একটা ক্লজ।
এখন আমি এই যে দ্য ম্যান হু ওয়াজ টকিং টু হার ওয়াজ ভেরি অনেস্ট, এটাকে যদি আমি রিডিউসড করি, আমি কি করতে পারি? আমি এরকম করতে পারি যে দ্য ম্যান, এই হুটা বাদ দিলাম, আমি একটু অন্য কালার দিয়ে মানে কেটে দিই। দ্য ম্যানের পরে হু বাদ দিলাম, আমি ওয়াজও বাদ দিলাম। খেয়াল করেন, আমি দ্য ম্যানের পরে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিচ্ছি। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একটা হচ্ছে বি ভার্ব, বা আপনি বলতে পারেন কী বলা যায়, টু বি ভার্ব বা হ্যাভ ভার্ব এগুলো। তাহলে দেখেন, একটা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে যখন আপনি রিলেটিভ প্রোনাউনটা রিডিউস করবেন, যখন বি ভার্বটা বাদ দিবেন, তখন বাকি যে অংশ থাকলো, এই যে অংশটা টকিং টু হার, এই অংশটা, এটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝাতে পারলাম? এটা কি বুঝাতে পারলাম? মানে এটা কি বলতেছি, আমরা রিডিউস, অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড করি কেমনে? এমনি, এই যে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দেই, অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো বিভাগ থাকে সেটাকেও বাদ দেই, বাদ দিয়ে শুধু যে ওই যে পার্টিসিপলের ভার্বটা বা আমাদের যে ভার্বের আইএনজি পার্টটা, ওইটাই রাখি, শুধুমাত্র ওই অংশটুকু রাখি, এবং ওই অংশটুকু হয়ে যায় তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজকে যদি আমি রিডিউসড করি, আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবো। আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন দেখেন এই এক্সাম্পলটা দেখেন, বলা হচ্ছে দ্য হাউস হুইচ ইজ বার্নড ইন ফায়ার, তারপর বলতেছে বিলংস টু মাই রিলেটিভ। আপনাকে হয়তো আন্ডারলাইন করে দিতে পারে যে এই হুইচ ইজ বার্নড ইন ফায়ার, এটা কি? আপনারা যারা ক্লজ পড়েছেন তারা অবশ্যই স্বীকার করবেন এটা কি ক্লজ নাকি ফ্রেজ। অবশ্যই এটা ক্লজ, কারণ এখানে হুইচ রিলেটিভ প্রোনাউন, তার সাথে এই যে হাউস, তার আগে নাউন আছে রিলেটিভ প্রোনাউন, এবং এখানে ইজ বার্ন একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ। তাহলে এই ক্লজটাকে আমি এখন রিডিউস করবো। কী করবো আমি তাহলে রিডিউস করার ক্ষেত্রে? আগের সেই পদ্ধতি অ্যাপ্লাই করবো। আমি প্রথমেই হুইজটা বাদ দিব, অর্থাৎ রিডিউস করার জন্য আমি প্রথমেই হুইজ বাদ দিব, দিলাম বাদ, বি ভার্বটা বাদ দিব, দিলাম বাদ, বাকি থাকলো কি? দ্য হাউস বার্নড ইন ফায়ার বিলংস টু মাই রিলেটিভ। তাহলে এখন আপনাকে আন্ডারলাইন করে দিল বার্নড ইন মাই ফায়ার, কি হয়ে গেল? ফ্রেজ। কি ফ্রেজ? ওইটা থাকা অবস্থায় ছিল নাউন অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এখন হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ব্যাপারটা এরকম, অ্যাডজেক্টিভ ক্লজ যখন রিডিউসড হয়, রিডিউসটা কেমনে হয় সেটাও কিন্তু বুঝাইছি। রিলেটিভ প্রোনাউনটা বাদ পড়ে, বি ভার্বটা বাদ পড়ে, এটাই রিডিউসড, আর কিছু না। এখানে এত কঠিন করে ভাবার কোনো কারণ নেই। রিডিউসড হয় তখন আমরা সেটাকে বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল কি? ওই পার্টটুকু, যে পার্টটুকু আমার অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, এটা খুবই সহজ। যেমন দেখেন, এটাকে আপনি আবার রিভার্স করে দেখতে পারেন। যেমন আপনাকে তো আর এরকম করে বাক্য দিবে না, এরকম বাক্য দিবে। এই দেখেন, বলা হচ্ছে আই মেট আ গার্ল অ্যাওয়ার্ডেড উইথ আ নাইস গিফট। এই বাক্যটা দিয়ে আপনাকে বলবে যে বাবা এখানে এই যে অ্যাওয়ার্ডেড উইথ আ নাইস গিফট, এটা আসলে কি ফ্রেজ? অ্যাওয়ার্ডেড উইথ আ নাইস গিফট কি ফ্রেজ? এখন আপনাকে তো আর বাক্যে রিলেটিভ প্রোনাউন দিয়ে দেয় না, দিয়ে দেয়। তাহলে আপনি কি করতে পারেন? আপনি এই যে গার্ল, এই গার্লের পরে একটা রিলেটিভ প্রোনাউন বসায় দেখেন, টেস্ট করে দেখেন হয় কিনা। যে আই মিট আ গার্ল হু এর পরে বি ভার্ব বসান, ওয়াজ অ্যাওয়ার্ডেড, মানে এখান থেকে কপি করে বসায় দেন অ্যাওয়ার্ডেড উইথ আ নাইস গিফট। তার মানে আপনি যদি একটা হু এবং একটা বি ভার্ব বসান, তাইলে কি বাক্যটা হয় কিনা? যদি হয় তাহলে বুঝতে হবে এটা তো অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে আমি কিন্তু রিভার্স করলাম। আমি প্রথমে এতক্ষণ বুঝাইছি এইটা দিয়ে যে এখান থেকে আমি রিডিউস করলাম। তো এখন আমি যদি আবার মানে ব্যাক করি, তাহলে আমি এখান থেকে হুটা এখানে বসাতে পারি, বসায় টেস্ট করব, এই ওয়াজটাকে বসায় টেস্ট করব, টেস্ট করে যদি মিলে যায় তাহলে আমি বুঝতে পারবো যে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার দেখেন এই বাক্যটা দেখেন, আই হ্যাভ পারচেজড আ কার মেড ইন জাপান। আমি কি করতে পারি? মেড ইন জাপানের এই জায়গাটাতে কার এবং মেডের মাঝখানে একটা হুইচ বসাই। এখানে তো আর হু বসবে না, কারণ কার তো আর মানুষ না। হুইচের পর একটা ইজ বসায় পরে দেখি তো যে আই হ্যাভ পারচেজড আ কার হুইচ, বা দ্যাটও বসাতে পারেন, ইজ, এই যে ইজ বসাইছি। তারপরে বাকি অংশটা লিখি যে মেড ইন জাপান। তাহলে বাক্যটা কি অর্থপূর্ণ হয়েছে কিনা? যে আই হ্যাভ পারচেজড আ কার হুইচ ইজ মেড ইন জাপান, অর্থপূর্ণ। এবং এই হুইচ রিলেটিভ প্রোনাউন, কারণ কারের পরে সে বসে কার কি বোঝাচ্ছে, এবং এখানে একটা রিলেটিভ ফাইনাইট ভার্বও আছে। দ্যাট মিনস এই পার্টটা তখন আমার অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। তাহলে এটা যখন রিডিউস হবে এই জায়গাটা, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমার এই পর্যন্ত আলোচনা বুঝলেন কিনা বলেন? ইয়েস অর নো? ক্লাস শেষ, আজকের মতো ক্লাস শেষ। আমরা আগামী ক্লাসে মানে পেজগুলো দেখব,
কারণ আরও কিছু কথাবার্তা আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজে গেলেই ঝামেলা লাগবে, ওখানে মানে বেসিক ফাউন্ডেশন পর্যন্ত আজকে এখানেই থাকুক। আমরা এরপর যখন অ্যাডভার্বিয়াল ক্লজে যাব, এই যে গুরুতর প্যাসের কথা বলছি, এই প্যাসগুলো আগামী ক্লাসে মানে আজকে আমরা প্যাস লাগাতে চাচ্ছি না, আজকে যতটুকু বুঝলাম এটা ক্লিয়ার কিনা। এরপরে যদি আমরা আগামী ক্লাসে যখন এই যে প্যাস, এখান থেকে প্যাস শুরু, এই প্যাচ কেমন করে ভাঙতে হয়, কখন বুঝবো প্যাচ আছে, এগুলো আমরা আগামী কাজে শিখবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত বুঝবেন কিনা বলেন? ঠিক আছে, ভালো থাকেন, আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ আগামী সোমবারে। তবে একটু আগাম একটু বলে রাখি, সেটা হচ্ছে একটু ফ্রন্ট ক্যামেরায় আসি, অনেকক্ষণ ধরে আর নাই ফ্রন্ট ক্যামেরায়। আমার খুবসুরত চেহারাখানাও দেখেন একটু আপনারা। যাই হোক, একটু বলে রাখি, সেটা হচ্ছে আগামী সোম এবং বুধবার আপনাদের ক্লাস আছে রেগুলার টাইম অনুযায়ী 9টা থেকে 10টা। হতে পারে এমন আগামী সোম এবং বুধবারের দুইটা ক্লাসের কোনো একটা ক্লাসে হয়তো আমার টাইমিং এদিক ওদিক হতে পারে, অর্থাৎ কিছু সমস্যার কারণে হয়তো এদিক ওদিক হতে পারে। তো যদি এরকম হয় আমি আগে জানাবো, এবং ক্লাস টাইমটা হয়তো চেষ্টা করব সোমবারটা সোমবারই রাখার, তবে হয়তো একটু আগে পরে করতে হতে পারে, এটা আমি এখন নিশ্চিত না, একটু আপনাদের ইঙ্গিত দিয়ে রাখলাম যে আগামী সোমবারের ক্লাসটা এবং বুধবারের ক্লাস, দুইটা ক্লাসই আমাদের হয়তো টাইমিংটা 9টা থেকে 10টার জায়গায় একটু এদিক ওদিক হতে পারে। খুব যদি সমস্যায় হয় এমনও হতে পারে ডেও চেঞ্জ করতে হতে পারে। তো সুতরাং আপনারা এই ব্যাপারে একটু মাথায় রাখেন, এবং আমি আপনাদের সাথে কথা বলে যে আপনাদের কোন দিন ক্লাস, অন্য কোনো ক্লাস নাই, মানে আপনাদের ম্যাথ কিংবা বাংলা এই ক্লাসগুলো কবে নাই মাথায় রেখে, বা কোন সময়ে নাই সেটাকে মাথায় রেখে শুধু আগামী সপ্তাহের জন্য আমার দুটা ক্লাস হয়তো একটু টাইমিংয়ে এদিক হতে পারে। দ্য রিজন বিহাইন্ড দ্যাট, আমাকে একটা মানে কী বলা যায়, সফরে যেতে হবে, হ্যাঁ, দীর্ঘ সফর। তো সেই সফরে এটা আমার ট্রেনিংয়ের পার্ট, আই এম ইন আ ট্রেনিং, আপনারা হয়তো জানেন না, বললাম আর কি, একটা অফিসিয়াল ট্রেনিংয়ে আসি। তো এইখান থেকে আমাকে ঢাকার বাইরে যেতে হবে আর কি, সেই রংপুর, দিনাজপুর ইত্যাদি। তো ওই জায়গায় গিয়ে ওখানে নেট কানেকশন কেমন পাবো, অ্যাভেলেবেল থাকবে কিনা, আমার সব কিছু সব মানে সুইটেবল প্লেস থাকবে কিনা ক্লাস নেওয়ার জন্য, অনেক কিছু বিবেচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। বাট এটা শুধুমাত্র আগামী সপ্তাহের জন্য, ইনশাআল্লাহ এরপর থেকে ঠিক হয়ে যাবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।